Hello students, hi, I'm back with another video. This video is based on mathematical physics and today's lecture is based on differential and integral calculus. This two part is very important for physics, to doing calculation, to doing any derivation. So ফিজিক্সে প্রচুর চ্যাপ্টার্স রয়েছে যেগুলোতে আমরা ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল দুটোই এই দুটো ক্যালকুলাস ইউজ করে আমরা অনেক ডেরিভেশন করব, অনেক প্রবলেমসও সলভ করতে হবে। সো এই পার্টগুলো ম্যাথামেটিক্সে অবশ্যই রয়েছে, বাট ম্যাথামেটিক্সে খুব ডিটেলসে ম্যাথামেটিক্সে এদের উপর কোশ্চেন আসে। তো বাট ফিজিক্সের জন্য এরকম কোনো ব্যাপার নেই। এখানে আমরা বেসিক পার্টটা করব যাতে ফিজিক্সের প্রবলেমস বা ফিজিক্সের ডেরিভেশনগুলো আমরা করে নিতে পারি ইজিলি। বাট যখন তোমরা ম্যাথামেটিক্সে এই পার্টগুলো করে নেবে তখন আরও বেশি করে ওর মধ্যে ইজি হয়ে যাবে। এনিওয়ে, সো আমি ট্রাই করছি তোমাদেরকে বোঝানোর জন্য যতটুকু ফিজিক্সের জন্য কাজে লাগবে আমি ততটুকুই করাবো বেসিক পার্ট। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্ট আই হ্যাভ টু ডু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। সো হোয়াট ইজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস? তো আমরা কী করে এটা ইউজ করবো এবং একটা ফাংশনকে কী করে আমরা ডিফারেন্সিয়েট করবো সেটা আগে দেখা যাক। ওকে, সো লেটস স্টার্ট। সো ফার্স্ট যদি আমি এটাকে ধরি, সাপোজ লেট ওয়াই বি দ্য ফাংশন অফ এক্স। ওকে, সাপোজ যে কোনো একটা ইকুয়েশন আমরা যেমন ধরি বা সামথিং হোয়াট এভার, সাপোজ ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, লাইক ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স মানে কি? মানে যদি কোনো রকম এক্সের যদি ভ্যারিয়েশন হয় তাহলে ওয়াই এরও ভ্যারি করবে। দেখো যেটা এক্সের ফাংশন, লাইক যদি এক্সাম্পল দিই, সাপোজ আওয়ার এজ, সাপোজ এজটা কি টাইমের ফাংশন, তাই না? যদি টাইম চলতে থাকে তার মধ্যে এজও চেঞ্জ হতে থাকে, তাই না? তো সেরকমই আমাদের আর্থে 1 ইয়ার যদি টাইম, মানে যদি আমাদের যে 1 ইয়ারের যে টাইমটা ওটা কভার্ড হওয়া মানে, ওটা কভার হয়ে যাওয়া মানেই আমরা আমাদের এজকে 1 ইয়ার ইনক্রিজ করে দিই। ওকে, তো সেরকমই যদি এক্সের কোনো রকম চেঞ্জ হয় তাহলে ওয়াই এর চেঞ্জ হবে, দ্যাট ইজ এজ ফাংশন অফ টাইম। সাপোজ একটা আমাদের গ্রোথও ফাংশন অফ টাইম হতে থাকে, বিকজ আমাদের টাইম যত চলতে থাকে আমাদের গ্রোথও হতে থাকে। এবার একটা সময় বাদে হয়তো আমাদের গ্রোথ ফিক্সড হয়ে যায়, যেটা টাইমের আর ফাংশন থাকে না। তো সেরকমই, তো কোনো কিছু রেসপেক্টে যদি চেঞ্জ হতে থাকে তাহলে সেটাকে বলবো আমরা ফাংশন অফ দ্যাট। তো এখানে আমি ধরে নিচ্ছি যে ওয়াই উইথ আ ফাংশন অফ এক্স, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু ফাংশন, এফটাকে আমরা ফাংশন হিসেবে ধরছি, দ্যাট ইজ এটা ইকুয়েশন আমরা পরে দেখবো যে ওয়াই কীরকম আমরা ইকুয়েশন লিখি অ্যাজ এ ফাংশন অফ এক্স, সেটা পরে দেখি। দ্যাট ইজ ফাংশন অফ এক্স মানে আমরা এফ ইউজ করে ব্র্যাকেটের মধ্যে এক্স লিখে দিই, দ্যাট মিনস ফাংশন অফ এক্স। ওকে, মানে এক্সের যদি কোনো রকম চেঞ্জ হয় ওয়াই এরও চেঞ্জ হয়। ওকে, সো আমি যদি এবার ধরি যে সাপোজ দ্য ভ্যালু অফ এক্স, হ্যাঁ, ভ্যালু অফ এক্স ইনক্রিজ বাই এ স্মল অ্যামাউন্ট। সাপোজ আমি ডেল এক্স ইনক্রিজ করেছি, ভ্যালু অফ এক্স ইনক্রিজড বাই এ স্মল অ্যামাউন্ট del x, then the value of y is also increased, the value of y is also increased by a small amount, say del y। যদি আমি x এ যদি স্মল অ্যামাউন্টের ইনক্রিজ করি তাহলে y এরও কিছুটা চেঞ্জ হবে, সেই চেঞ্জটাকে আমি সেটা বলছি del y। ওকে, আবার বলছি প্রথম থেকে, সাপোজ দ্য ভ্যালু অফ এক্স, এটা দ্য ভ্যালু অফ এক্স ইনক্রিজড বাই আ স্মল অ্যামাউন্ট del x, then the value of y is also increased by a small amount, that is del y. Okay, so the ratio, the del y by del x, এই রেশিওটাকে আমরা কি বলবো তাহলে? is called average change of বলতে পারি, the আচ্ছা প্রথমে rate of change of বলে দিই, that is average rate of change of average rate of change of y with respect to x, এটা লিখতে পারি। দেখো এখানে দেখো, the del y by del x means আমি যদি বলি যে সাপোজ y increase by small amount del y, why? Because x is changed by a small amount del x। যদি x এর del x এর চেঞ্জের জন্য y এর del y এর চেঞ্জ হয়, then del y by del x is called average rate of change of
y with respect to x, with respect to x, okay, average rate of change of y with respect to x. এই y এর যে চেঞ্জ কার রেসপেক্টে আমরা মেজার করছি, বিকজ x এর রেসপেক্টে আমরা মেজার করছি, যে যদি x এর যদি কিছু চেঞ্জ হয় দেন y এর চেঞ্জ হচ্ছে, x এর চেঞ্জ ডেল x হয়ে যাওয়ার জন্য y এর চেঞ্জ ডেল y চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস দ্য রেট অফ চেঞ্জ অফ ডেল ওয়াই উইথ রেসপেক্ট মানে এক্স এর রেসপেক্টে দেখো, যেমন এখানে যদি বলি যে টাইমের রেসপেক্টে আমাদের এজ চেঞ্জ হচ্ছে বা টাইমের রেসপেক্টে কারোর গ্রোথ হচ্ছে, তাহলে কি টাইমের জন্য যে গ্রোথের যে চেঞ্জ হচ্ছে দ্যাট মিনস রেট অফ চেঞ্জ অফ এজ উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে ওর টাইমের রেসপেক্টে এজের কত চেঞ্জ হচ্ছে, টাইমের রেসপেক্টে হাইটের কত চেঞ্জ হচ্ছে। এজটা তো আমরা ধরে নিচ্ছি টাইমের সঙ্গে প্যারালালি চেঞ্জ করি, হয় অনেক সময় কী হবে দুটো ছেলে হয়তো একই সঙ্গেই জন্মেছে বা সামথিং কিছু, ধরুন হাইট একই রকমই ছিল, বাট 1 ইয়ার লেটার একজনের হাইট একটু বেশি বেড়েছে, একজনের হাইট একটু কম বেড়েছে। দ্যাট মিনস টাইমের রেসপেক্টে দুজনের যে হাইটের ফাংশন দুটো সেম নয়, এই টাইমের রেসপেক্টে একই টাইমে আমি ইনক্রিজ করেছি বা দুজনের হাইট সেম ইনক্রিজ করেনি, তাহলে দুজন সবার জন্য আলাদা আলাদা ইনক্রিজ করতে পারে। দ্যাট মিনস আমরা যদি এই ফাংশনটাকে মেজার করি দ্যাট ইজ কার রেসপেক্টে, সাপোজ টাইমের রেসপেক্টে কিছুটা মেজার করছি, এখানে সাপোজ ডেল এক্স এর রেসপেক্টে আমি ডেল ওয়াই এর চেঞ্জ মেজার করছি, দ্যাট মিনস চেঞ্জ অফ ডেল এক্স আর চেঞ্জ অফ ডেল ওয়াই এই রেশিওটাকে আমরা বলবো দ্যাট ইজ অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই, মানে ওয়াই এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ওয়াই এর কতটা চেঞ্জ। ওকে, নাও এবার এটা তো বোঝা গেল, এটাকে বলছি আমরা অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। ওকে, এটাকে মাথায় রাখতে হবে বিকজ এটা একটা স্মল চেঞ্জ ডেল ওয়াই আর ডেল এক্সকে আমি ইউজ করছি। এবার যদি আমি ধরি যে সাপোজ বা এমন ধরি যে ওয়েন ডেল এক্স অ্যাপ্রোচেস জিরো, এবার আমি কি করলে এই যে আমি যে রেসপেক্টে আমি মেজার করছি, সাপোজ আমি কার রেসপেক্টে মেজার করছি, এক্স এর রেসপেক্টে ওয়াই এর চেঞ্জ মেজার করছিলাম। ওকে, এবার আমি কি এক্স এর রেসপেক্টে মেজার করছি, এক্স এর চেঞ্জটাকে আমি অ্যাপ্রোচেস জিরো করে দিলাম, তার মানে এক্স এর চেঞ্জটা ভেরি ভেরি স্মল, যেটাকে আমরা ডি এক্স এ মেজার করি, মানে যদি ভেরি স্মল চেঞ্জ হয়, সবাই ডেল এক্স সবাই এতটা চেঞ্জ ছিল, এবার আমি কি করলাম এটা ভেরি স্মল চেঞ্জ, দ্যাট মিনস ভেরি স্মল, এরকম একটা ছোট্ট চেঞ্জ, দ্যাটস কল্ড dx, স্মল dx, এটাতে আমরা মেজার করি। ওকে, সো ওয়েন ডেল এক্স এই যে চেঞ্জটা ছিল সেইটাকে আমি যদি অ্যাপ্রোচেস জিরো করে দিই, ওকে, তাহলে কি হবে, তাহলে এইটার ভ্যালু কি হয়ে যাবে, তাহলে আমি এই চেঞ্জটাকে তো জিরো করে দিচ্ছি, মানে একদম অ্যাপ্রোচেস জিরো, মানে খুবই ছোট্ট একটা চেঞ্জ, মানে জাস্ট স্মল ভেরি ভেরি স্মল চেঞ্জ অফ ডেল এক্স, তাহলে দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আমরা এটাকে যেটা বলি দ্য লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ ডেল ওয়াই বাই ডেল এক্স, সরি এটা ডেল হবে, লিমিটিং ভ্যালু মানে এটা জাস্ট লিমিট করছে, মানে এটা যাদের লিমিট এখনো হয়তো বুঝতে পারছে না, লিমিট মানে আমরা একটা লিমিট দিয়ে মানে কি কতটা চেঞ্জ করতে পারি, দ্যাট ইজ মানে কোন মানে অ্যাপ্রোচ করছে কোন দিকে চেঞ্জ, লাইক আমি যদি বলছি ডেল এক্সটা জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, মানে এই চেঞ্জটা ভেরি স্মল, মানে 0.001 করতে পারি, 0.00001 করতে পারি, মানে এতটাই স্মল চেঞ্জ যদি করি, দেন এই ভ্যালুটাকে আমরা বলছি লিমিটিং ভ্যালু, মানে এটা একটা কিছুতে অ্যাপ্রোচ করছে, আমার ডেল এক্সটা জিরোতে অ্যাপ্রোচ করছে, ইজ কল্ড দ্য লিমিটিং ভ্যালু অফ ডেল ওয়াই বাই ডেল এক্স, ওকে, ইজ কল্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। এটাই আমরা মেজার করব, দ্যাট মিনস ডেল ওয়াই বাই এটাকে আমরা আচ্ছা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটাকে আমরা এইভাবে করি ডি ওয়াই বাই ডিএক্স, দেখো স্মল চেঞ্জ অফ দ্যাট মিনস ওয়েন ডেল এক্স অ্যাপ্রোচেস জিরো, এই চেঞ্জটাকে বলছি আমরা ডিএক্স, যদি এক্স এর জন্য যদি স্মল চেঞ্জ হয় তাহলে ওয়াই এরও স্মল চেঞ্জ হবে, এটাকে আমরা নাম দিচ্ছি ডি ওয়াই। ওকে, যেমন সাপোজ আমার 1 বছরে 1 ফিট হাইট বেড়েছে, 1 ইয়ারে কারোর 1 ফিট হাইট বেড়েছে, তাহলে এটা একটা বড় চেঞ্জ, ঠিক আছে, 1 ইয়ার টাইমটা এতটা, সবাই এটাকে ডেল এক্স নাম দিচ্ছি বা ডেল টি নাম দিচ্ছি, দ্যাট ইজ টাইম, আর হাইটের চেঞ্জ ডেল এইচ, এটা বলছি, তাহলে হাইটের যতটা চেঞ্জ, সাপোজ কারোর হাইট ছিল 4 ফিট, সেখান থেকে সে 5 ফিট হয়ে গেছে, তাহলে কি চেঞ্জ কতটা, 5 - 4 দ্যাট ইজ 1 ফিট, এটা
সেটা কতটা টাইমে, দ্যাট ইজ ডেল টি টাইমে, যেটা 1 ইয়ার। তার মানে দ্য রেট অফ চেঞ্জ অফ, মানে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ হাইট উইথ রেসপেক্ট টু, মানে হাইট মানে ডেল এইচ উইথ রেসপেক্ট টু ডেল টি, এটা যেটা হবে দ্যাট ইজ কল্ড অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ হাইট উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, এবার যদি আমি টাইমটাকে অ্যাপ্রোচেস জিরো করে দিই, দ্যাট মিনস 1 ইয়ার টাইমটাকে আমি যদি ডেল টিটাকে চেঞ্জ টু যদি জিরো করি, দ্যাট মিনস ডিটি করে দিই। এবার ডিটি টাইমটা ভেরি ভেরি স্মল টাইম, দ্যাট মিনস আমি যদি ধরি যে 1 ডেতে কতটা হাইট বেড়েছে, 1 ইয়ার থেকে একটা ভেরি স্মল একটা ফ্র্যাকশন, একটা ছোট্ট একটা টাইম নিয়ে নিলাম, দ্যাট ইজ 1 ডে। মানে 1 ইয়ার মানে 365 ডেজ, সেখান থেকে আমি একটা ডে মানে 365 ডেজটা যদি এতটা লম্বা হয়, তাহলে একটা ভেরি স্মল, মানে এটাকে 360 টাইমস ডিভাইড করতে হবে, তাহলে এতটুকু একটা ছোট্ট একটা জায়গা পাবো, দ্যাট ইজ 1 ডে। তাহলে 1 ডের জন্য কতটা হাইটে চেঞ্জ হয়েছে, তার মানে কি 1 ইয়ারের জন্য যদি 1 ফিট চেঞ্জ হয়, তাহলে 1 ডের জন্য তো ভেরি স্মল চেঞ্জ হবে হাইটের। সেই হাইটের যে চেঞ্জটা, সেটাকে আমরা ডিএইচ নাম দিচ্ছি, দ্যাট ইজ ডিএইচ। ওকে, বিকজ এই হাইটটা যেটা চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ ভেরি স্মল চেঞ্জ অফ হাইট। 1 ইয়ারের তো 1 ফিটের হাইট, যেটা একটা মেজারেবল হাইট, যেটা আমরা বুঝতে পারছি যে এতটা হাইট হয়েছে, বাট 1 ডের জন্য যে চেঞ্জটা হবে হাইটে, 1 ডেতে তো কিছুটা চেঞ্জ হয়েছে, নাহলে 1 ইয়ারে কী করে টোটাল হাইটটা আসবে। 1 ডেতে কিছুটা চেঞ্জ হচ্ছে, সেই হাইটে যে চেঞ্জটা সেটা বুঝতেই পারবো না, এতটাই ছোটো হাইটটা হাইট, দ্যাট ইজ কল্ড এই যে ডিএইচ। আমি এই ডিএইচ দিয়ে এটাকে মেজার করছি। ওকে, সিমিলারলি আমি যদি একটা স্মল চেঞ্জ ডিএক্স করি, তাহলে ওয়াই এরও স্মল চেঞ্জ হবে, দ্যাট ইজ ডিওয়াই। ওকে, সো ডিওয়াই বাই ডিএক্স ইজ কল্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। ওকে, এবার তাহলে আমি যদি এটা লিখি, তাহলে হেন্স ডিওয়াই বাই ডিএক্সকে আমরা কী করে ডিফাইন করলাম, দ্যাট মিনস লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। যখন আমি ডেল এক্সটাকে টেন্স টু জিরো করে দিচ্ছি, দ্যাট মিনস এখানে যদি আমি এইটা এক্সাম্পল দিয়ে বলি, যদি ডেল টিটাকে টেন্স টু, মানে ডেল টিটাকে টেন্স টু যদি জিরো করে দিই, তাহলে এই ফাংশনটাই ডেল ওয়াই ডেল এক্স এটাতে অ্যাপ্রোচ করবে, দ্যাট ইজ কল্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। কেন অ্যাপ্রোচ করবে, বিকজ যেই আমি চেঞ্জটাকে স্মল করে দেবো, মানে যার রেসপেক্টে আমি চেঞ্জ করছি সেটাকে যদি স্মল করে দিই, তাহলে কি মেন ফাংশনটাই ছোটো হয়ে যাবে, ওর চেঞ্জও কি স্মল হবে, বিকজ আমি তো এর রেসপেক্টেই মানে ইউজ করছি না। বিকজ এখানে আমি টাইমের রেসপেক্টে আমি যখন মানে হাইটটাকে যখন মেজার করছি, টাইমের চেঞ্জ যদি ভেরি স্মল করে দিই, তাহলে হাইটের চেঞ্জও ভেরি স্মল হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি এই এক্সাম্পলটাকে যদি টেনে আনি, ডিএইচ বাই ডিটি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, লিমিট দেওয়া মানে জাস্ট যেটাতে আমরা অ্যাপ্রোচ করছি, যে কোন দিকে অ্যাপ্রোচ করছে। তার মানে এই ডেল টি যেটা ছিল আগে, একটা 1 ইয়ার টাইম ছিল, একটা বড় একটা টাইম, সেটাকে আমি অ্যাপ্রোচ করছি জিরোতে, তাহলে এই ফাংশনটাই ডিএইচ বাই ডিটি, এটাই মানে এটার সামনে এটা লিখে দেওয়া মানে কি, এই ফাংশানে আমি ডেল টি থেকে যদি জিরোতে অ্যাপ্রোচ করি, তাহলে এটাই টেন্স করে যাবে কোথায়, এখানে এই ফাংশনটা আমি আনতে পারবো। দ্যাট মিনস দিস কল্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। আমরা এইটাই ডিফারেন্সিয়েট, মানে এই ফাংশনটাই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট হিসেবে ইউজ করি, এবং এইটাতেই আমরা মানে যেটা আমরা বলি ডেরিভেটিভ করি, তো সেটা হচ্ছে এইটা। মানে আমরা কোনো কিছু যদি টাইম ডিডিটি অফ এইচ, এটার মানে হচ্ছে এইটা, মানে ডিডিটি অফ এইচ মানে আমি ডিফারেন্সিয়েট করছি কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে কাকে ডিফারেন্সিয়েট করছি, দ্যাট ইজ এইচকে। মানে এই ফাংশনটা যদি বলি ডিডি ওয়াই বাই ডিএক্স, না সরি ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট মিনস এটা মানে এটা লেখা যায় ডিডিএক্স অফ ওয়াই। তার মানে আমি ডিফারেন্সিয়েট করছি কার রেসপেক্টে করছি, এক্স এর রেসপেক্টে করছি, কাকে ডিফারেন্সিয়েট করছি, দ্যাট ইজ ওয়াইকে। তো ওয়াইটা কার ফাংশন, এক্স এর ফাংশন। আমি অলরেডি আগে বলে দিচ্ছি যে ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। যদি এক্স এর ফাংশন না হয়, তাহলে আমি একে ডিফারেন্সিয়েট করতে পারবো না। বাট যেহেতু আমি এর চেঞ্জটা কার রেসপেক্টে আমি মেজার করছি বা ক্যালকুলেট করছি, দ্যাট ইজ এক্স এর রেসপেক্টে, তার মানে কি ওয়াই কে এক্স এর ফাংশন হতেই হবে, ওয়াই বি দ্য ফাংশন অফ এক্স, তখনই আমি একে ডেরিভেটিভ করতে পারবো। তো আমরা ডেরিভেটিভ যেটা করি, দ্যাট ইজ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটাই ফাইন্ড করি। ওকে, চলো। সো তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এটাকে আমরা বললাম যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের মিনিংটা কি, আমি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের মিনিংটা কি, সাপোজ ডি ওয়াই বাই ডিএক্স, যেমন আমরা এটাই লিখলাম, দ্যাট ইজ এটা ডেল ওয়াই বাই ডেল, এটাকে ডেল বলছি আমরা, ডেল ওয়াই বাই ডেল এক্স, দ্যাট ইজ অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। এটা একটা
চেঞ্জ, একটা বড় একটা চেঞ্জ, বা মানে এমনি বলছি একটা স্মল চেঞ্জ, যেটা কোথায় লিখলাম, ওকে সাপোজ এটা এক্সটা হচ্ছে একটা স্মল চেঞ্জ যদি করি ডেল ওয়াই ডেল এক্স, তাহলে ওয়াই এরও একটা স্মল চেঞ্জ আসবে, দ্যাট ইজ ডেল ওয়াই। তো সেটার যে রেশিওটা সেটাকে বলছি আমরা অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ, দেখা যাচ্ছে তো, চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা করেছি। এবার যদি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো করে দিই, দ্যাট ইজ ভেরি মানে নিয়ারলি জিরো করে দিচ্ছি, মানে এই চেঞ্জটা ভেরি ভেরি স্মল। এটা এমনি স্মল চেঞ্জ আমরা বলেছিলাম ডেল এক্স ডেল ওয়াই, হ্যাঁ, কিন্তু যদি এটা ভেরি স্মল করে দিই তখনই এটা যেটা আসে দ্যাট ইজ কল্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। তো ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টকে আমরা যদি এভাবে লিখি, এটার মিনিংটাই হচ্ছে, তাহলে এটা কি দেয় আমাদের, গেভস দিস গেভস দ্য instantaneous instantaneous rate of change of function y with respect to x। এটা এটা কি গিভস করছে, the instantaneous rate of change of function of y with respect to x, the instantaneous rate of change, that means এটা ছিল কি the average rate of change, মানে একটা 1 ইয়ারে হয়তো হতে পারে, 1 ইয়ারে হয়তো কেউ ফার্স্ট মান্থে হয়তো একটু বেশি মানে লম্বা হয়েছে, তারপরের মান্থে একটু কম, তারপরটা বেশি, তারপরটা একটু কম, তারপরটা আরো কম, তারপরটা আরো হয়তো বেশি, মানে কোন মাসে বেশি কমপ্লেন খেয়েছে সেটা ডিপেন্ড করছে। তো তো এই যে হাইটগুলো আমরা একটা অ্যাভারেজ ভ্যালু নিয়ে নিচ্ছি, দ্যাট ইজ টোটাল 1 ইয়ার টাইমে কতটা হাইট বেড়েছে, 1 ফিট হাইট গ্রোথ হয়েছে। তার মানে কি এটা একটা অ্যাভারেজ ভ্যালু নিচ্ছি আমরা, টোটাল হাইটের চেঞ্জ ডিভাইডেড বাই টোটাল টাইম, মানে যতটা টাইমে চেঞ্জ হয়েছে আর কি। সাপোজ কারোর এজ ছিল 17, তো সেখান থেকে 18 হয়েছে, দ্যাট মিন্স টাইমের চেঞ্জ কতটা, 18 মাইনাস 17, মানে ডেল এক্সকে আমরা এইভাবে লিখতে পারি, ডেল এক্স, বা আমরা যদি নিচে ডেল টি যদি নিই ডিনোমিনেটর পার্ট, ডেল টি মানে টাইমের রেসপেক্টে হাইট রেখেছি, ডেল টি মানে এটার চেঞ্জ, দ্যাট ইজ 18 মাইনাস 17, ফাইনাল হচ্ছে 18, 17 থেকে 18 হয়েছে, তার মানে 1 ইয়ার চেঞ্জ। আর হাইটের চেঞ্জ যেটা ডেল এইচ, দ্যাট মিন্স আগে ছিল 4 ফিট, এখন 5 ফিট হয়েছে, 1 ইয়ারে হঠাৎ করে বেড়ে গেছে, আগে অনেক ছোট ছিল এরকম। সো তাহলে এটা যে 5 ফিটের মানে 1 ফিটের যে চেঞ্জ হয়েছে, এটা এটা একটা চেঞ্জকে আমি বলছি ডেল এইচ। তাহলে এই যে চেঞ্জটা এটা হতে পারে স্মুথলি হয়েছে, বা হতে পারে কোনো মান্থে একটু বেশি চেঞ্জ হয়েছে, কোনো মান্থে কম, মানে ভেতরে অনেক কিছু হতে পারে। তাই জন্য আমি এটাকে বলছি আমরা অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, দিস কল দ্য অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। বাট ডেল ডি সরি ডি ওয়াই বাই ডি এক্স ইট ইজ ভেরি, মানে কি বলবো, এটা স্মল, যদি ডেল এক্সটাকে ভেরি স্মল চেঞ্জ করি তাহলে ডি ওয়াই এরও ভেরি স্মল চেঞ্জ আসবে। তার মানে কি এখানে আমি এক্সাম্পলের রেসপেক্টে যদি বলি, দ্যাট মিনস ডিটি এইটার ভ্যালু, এটা মানে কি, এটার মানেই হচ্ছে যে ডেল টি এর এটা মানে যখন অ্যাপ্রোচেস জিরো করবে, এটার মিনিং হচ্ছে যখন ডেল টিটা অ্যাপ্রোচেস জিরো করবে, মানে টাইমের যে চেঞ্জটা ভেরি স্মল, টাইমের চেঞ্জটাকে যদি ভেরি স্মল করে দিই তাহলে কি একটা ভেরি স্মল চেঞ্জ আসবে কোথায়, হাইটে। সো ডি এইচ বাই ডিটি যখন কোথাও ডি দিয়ে লেখা থাকবে, ডি এইচ বাই ডিটি, দ্যাট মিনস ইনস্ট্যান্টিনিউয়াস রেট অফ চেঞ্জ। ইনস্ট্যান্টিনিউয়াস মানে মানে এই মুহূর্তে কতটা চেঞ্জ, তাহলে আমি বললাম যে আজকের দিনে কতটা চেঞ্জ। বা হয়তো কারো কোনো গাড়ির যদি স্পিড থাকে, সাপোজ 1 আওয়ারে ও স্পিড ইনক্রিজ করেছে সাপোজ 40 কিলোমিটার পার আওয়ার, 1 আওয়ারে 40 কিলোমিটার পার স্পিড ইনক্রিজ করেছে, বাট সেটা তো পুরো 1 আওয়ার ধরে ইনক্রিজ করেছে না, হতে পারে কোনো একটা জায়গায় একটু কমে গেছে, আবারটা বেড়ে গেছে, হয়তো মানে একটা অ্যাভারেজ ভ্যালুতে নিয়ে গেলে সাপোজ 20 কিলোমিটার থেকে 60 কিলোমিটার ইনক্রিজ করে গেছে কিলোমিটার পার আওয়ার স্পিড। তার মানে কি অ্যাভারেজ চেঞ্জ কতটা হয়েছে, 60 মাইনাস 20, কতটা টাইমে, 1 আওয়ার টাইমে। এবার টাইমটা হতে পারে 10টা থেকে 11টা, 10 PM টু 11 PM, তাহলে এইটার টাইমে চেঞ্জ কত, 1 আওয়ার, তাহলে আমি নিচে 1 আওয়ার লিখে দিই, দ্যাট ইজ চেঞ্জ অফ টাইম। তাহলে এই টাইমের মধ্যে একটা অ্যাভারেজ চেঞ্জ আমি মেজার করতে পারি। বাট আমি যদি ধরি যে একটা গাড়ি চলছে এই মুহূর্তে, আমি একটা হঠাৎ করে বলে যে এই সেকেন্ডে, তো 5 সেকেন্ডে কতটা চেঞ্জ হয়েছে, বিকজ 1 আওয়ার তো একটা বড় চেঞ্জ, তাহলে সেখানে আমি 5 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, বা হোয়াট এভার কোনো একটা স্মল ফ্র্যাকশন অফ টাইম যদি আমি নিয়ে দিই, তখন যে চেঞ্জটা আছে দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্টিনিউয়াস রেট অফ চেঞ্জ। ওকে, ইনস্ট্যান্টিনিউয়াস, দ্যাটস কল্ড ইনস্ট্যান্টিনিউয়াস। দ্যাট মিনস আমি যদি বলি যে ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি আগে এরকম ডিভি বাই ডিটি ছিল,
টাইমের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জ এটা ছিল, এখন হয়ে গেছে আমি যদি ইনস্ট্যান্ট, দ্যাটস কল অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, এটাকে আমরা বলি অ্যাক্সেলারেশন অ্যাভারেজ, যেটা আমরা কাইনেমেটিক্স থেকে করবো আপাতত। বাট যদি আমি এটা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ বলি, দ্যাট মিনস ডিভি বাই ডিটি, দ্যাট গিভস আস অ্যাক্সেলারেশন ইনস্ট্যান্টেনিয়াস। ওকে, মানে ওই মুহূর্তে, মানে ওই টাইমে, জাস্ট ইনস্ট্যান্টেনিয়াস, ওই টাইমে কতটা চেঞ্জ হয়েছে ভেলোসিটি, দ্যাটস কল্ড অ্যাক্সেলারেশন ইনস্ট্যান্টেনিয়াস। তার মানে এই যে রেশিওটা dv by dt or dy by dx, that gives the instantaneous rate of change of function y with respect to x. এখানে instantaneous rate of change of velocity with respect to time. But del v by del t এটা আমাকে কি gives করে, এটা আমাকে দেয় that's called average rate of change of time, average rate of change of velocity with respect to time. That gives us average rate of change, মানে টোটাল পুরো জার্নিটাতে কতটা অ্যাভারেজ হয়েছে, মানে একটা অ্যাভারেজ ভ্যালু আমরা পেতে পারি। ওকে, ভেতরে কি কি হয়েছে আমার অত ইন্টারেস্টেড নই, বাট টোটাল ব্যাপারটাতে কীরকম চেঞ্জ হয়েছে, দ্যাটস কল্ড অ্যাভারেজ। ওকে, সো এবার আমরা যেটা করবো, দ্যাট ইজ, এটা অবধি বোঝা গেছে, এটা ম্যাথামেটিক্সে আরও অনেক ডিটেলসে করতে হয়, অনেক রকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে, তো আমরা মোটামুটি গ্রাফিক্যালটা একটু করব। বাট তার আগে আমাদের কিছু ফাংশন, আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা ইন্টারেস্টেড কী নিয়ে, ডি ব্যাপারটা নিয়ে, ডি ওয়াই বাই ডি এক্স, আমরা অ্যাকচুয়ালি এটাই করবো এখন, দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে আমরা বলবো ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল করবো। তো এবার যদি এমন হয় যে ওয়াই ছিল ফাংশন অফ এক্স, সেই জন্য আমি এটা ডেরিভেটিভ করতে পারছি। ইফ সাপোজ সি is a constant with respect to x, মানে x এর যদি চেঞ্জ হয়, c এমন একটা ফাংশন যেটা x এর উপর ডিপেন্ডই করে না, ও x এর ফাংশনে কোনো চেঞ্জই করে না, যদি x যদি চেঞ্জ করে তাহলে c চেঞ্জ করবে না, দ্যাট মিনস c কনস্ট্যান্ট। যদি তেমন যদি কিছু ফাংশন হয়, যদি আমি x এর রেসপেক্টে c কে যদি ডেরিভেটিভ করি, এটা আমাকে কী দেবে, ফার্স্ট দ্য রেজাল্ট কী হবে, যদি আমি x কে চেঞ্জ করি তাহলে c এর কোনো চেঞ্জ হবে না, কেন না, বিকজ c ইজ এ কনস্ট্যান্ট, c কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু x, মানে x এর রেসপেক্টে c কে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আমার কী দেবে, 0 দেবে, তাই না, বিকজ দিস ইজ এ কনস্ট্যান্ট ফাংশন, মানে এর কোনো চেঞ্জ নেই। সাপোজ কারোর হাইট ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে, মানে সে 6 ফিট হাইট হয়ে গেছে, তারপর তার এজ বেড়ে যাচ্ছে কিন্তু হাইট এটা চেঞ্জ হচ্ছে না, তার মানে তা এখন যে তার হাইটটা সেটা টাইমের আর ফাংশনই নয়, বিকজ টাইমের সঙ্গে ওর মানে ফাংশন হলেও টাইম, মানে টাইমের রেসপেক্টে হাইটের আর কোনো চেঞ্জ নেই, তার মানে টাইমের রেসপেক্টে হাইট কী হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। এখন যদি আমি টাইমকে 1 ইয়ার যদি চেঞ্জ করে দিই, বা আমি যদি ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ করি, যদি ডিটি করে দিই, হাইটের কোনো চেঞ্জ নেই, তাহলে হাইটের চেঞ্জ কত, 0, তার মানে কি 0 বাই ডিটি, দ্যাট মিনস 0। তাহলে এইরকম ব্যাপারটা এখানে অ্যাপ্রোচ করছে যে যদি আমি সি হচ্ছে ফাংশন অফ টাইম হয়, সরি ফাংশন অফ মানে সরি সি ইজ এ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এক্স হয়, মানে এক্স এর রেসপেক্টে সি এর কোনো চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিনস আমি এটাকে যদি ডেরিভেটিভ করি, দ্যাট মিনস যেটা, মানে কি এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা নেই এখন কার রেসপেক্টে, এক্স এর, মানে ডি এক্স এর যদি চেঞ্জ করি আমি, এই যে স্মল চেঞ্জ অফ ডি এক্স হয়েছে তার রেসপেক্টে ডিসি চেঞ্জই হচ্ছে না, দ্যাট মিনস 0, তার মানে এটা কী করবে, ওকে 0 করবে। দ্যাট মিনস যে কোনো একটা ফাংশন যদি আমাদের ফিজিক্সের যদি বলি, সাপোজ এটাকে 5 দেওয়া আছে, তাহলে কী হবে, 0 হয়ে যাবে, বিকজ 5 ইজ এ কনস্ট্যান্ট নাম্বার, তাই না, 5 নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে টাইমের সঙ্গে, তাই এটা 0 হয়ে যাবে। দ্যাট মিনস ডিডিটি অফ 10 কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, যে কোনো কনস্ট্যান্ট ফাংশন যদি তোমাকে বলে দেয় যে সাপোজ এ ইজ এ কনস্ট্যান্ট ফাংশন, সেভাবে যে কোনো কিছুর রেসপেক্টে যদি কনস্ট্যান্ট যদি হয়, আমি কি কার রেসপেক্টে কনস্ট্যান্ট সেটা দেখতে হবে, সাপোজ আমার এইটা এ ফাংশনটা এক্স এর রেসপেক্টে কনস্ট্যান্ট, তার মানে এটা 0 হয়ে যাবে। তাহলে যে কোনো কনস্ট্যান্টকে যদি আমি ডেরিভেটিভ করি কারোর রেসপেক্টে, তাহলে সেটা 0 হয়ে যাবে, মানে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি তার রেসপেক্টে যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে that give us 0, okay now এবার যেটা হবে সেটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি। লিনিয়ার প্রপার্টি কি, ডেরিভেটিভের কিছু প্রপার্টিজ আমরা এখানে করছি, যেমন কনস্ট্যান্ট হয়ে গেল, সাপোজ এরকম রয়েছে ডিডি এক্স অফ ভি প্লাস ইউ, এরকম দেওয়া আছে। এবার এটা কীরকমভাবে ডেরিভেটিভ হবে, এটা ব্র্যাকেটের মধ্যে এই টোটাল ফাংশনটাকে বাইরে আমি এটাই ডেরিভেটিভ করছি,
এবার ভি আর ইউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে তো ইজিলি আমি বলতে পারি এটার জন্য কি হবে, যদি কনস্ট্যান্ট হয় এক্স এর রেসপেক্টে যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটার ডেরিভেটিভ করলে জিরো, এটা ডেরিভেটিভ করলে জিরো, মানে এটা মানে লিনিয়ার প্রপার্টি কীরকম মেনটেন হয়, সরি হ্যাঁ এটাকে না অ্যাকচুয়ালি এটা সাম ডেরিভেটিভ অফ সাম বলি আমরা অ্যাকচুয়ালি, এটা লিনিয়ার প্রপার্টি নয়, লিনিয়ার প্রপার্টি দুটোই মেনটেন করতে হয় অ্যাকচুয়ালি, প্লাস আর মাল্টিপ্লিকেশন দুটোই আমাদের, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন দুটোই মেনটেন করতে হবে, তখন আমরা লিনিয়ার প্রপার্টি বলি। অ্যাকচুয়ালি আমরা সামটাকায় দেখে নিই, ডিডি এক্স অফ ইউ প্লাস ভি, তাহলে এটার ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিডি এক্স অফ ভি প্লাস ডিডি এক্স অফ ইউ, এটাকে আমরা লিখব। ওকে, এবার যদি ভি যদি ফাংশন অফ এক্স হয় আর ইউ যদি ফাংশন অফ এক্স হয় দেন আমরা এটা ডেরিভেটিভ করতে পারবো। আর যদি এটা ফাংশন অফ এক্স না হয়, যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তার মানে এটাও জিরো দেবে প্লাস এটাও জিরো দেবে, দ্যাট মিনস জিরো। যদি এটা ফাংশন অফ এক্স হয় মানে না হয়, তো যদি ফাংশন অফ এক্স হয় তাহলে এটা ডেরিভেটিভ হবে। মোটামুটি আমাদের সামের যে প্রপার্টিজ যে ডিফারেন্সিয়ালে ইজিলি আমি এটাকে ডেরিভেটিভ করতে পারি, প্লাস আবার এই ডেরিভেটিভটা এর উপরে, মানে ডি ডি এক্স অফ suppose p plus q, that means ddx of p plus ddx of q, where p and q the function of x, এটা ওকে। নাও লিনিয়ার প্রপার্টি দুটো মেনটেন করতে হবে, একটা সাম প্রপার্টি আর প্লাস মাল্টিপ্লিকেশনও মেনটেন করতে হবে। সাপোজ এরকম রয়েছে ডিডি এক্স অফ এ ইন্টু ভি এক্স প্লাস বি ইন্টু ইউ এক্স, এরকম রয়েছে, এটা কীরকম হবে? আচ্ছা এটা একটু টাফ হয়ে যাবে, একটু ফার্স্টে আমি একটা শুধু মাল্টিপ্লিকেশনের জন্য করে দিই। সাপোজ এরকম আছে ডিডি এক্স অফ এ বি, এটা মাল্টিপ্লিকেশনের প্রপার্টি। কী হবে, ফার্স্ট আমি এ কে বার করে দিই, আমি দুটো একসঙ্গে ডেরিভেটিভ করতে পারবো না, এটা দুটো আছে, একটা দুটোই ফাংশন আছে, একটা এ ফাংশন একটা বি ফাংশন। এবার এ বি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না ডাজন্ট ম্যাটার, আমি পরে দেখবো। কনস্ট্যান্ট হলে তখন আগে ডেরিভেটিভের প্রপার্টিজ ইউজ করবো, তারপর ডেরিভেটিভ করবো। তো ফার্স্ট এখন আমি ডেরিভেটিভ করছি না, জাস্ট প্রপার্টি ইউজ করছি। এটাকে বাইরে বার করলাম ডিডি এক্স অফ বি প্লাস, এরপরে বি এ কে বাইরে বার করে দিয়েছি, ডেরিভেটিভ করেছি বি কে, দেন বি বাইরে যাবে ডিডি এক্স অফ এ, এটা করতে হবে। দুটোকে একসঙ্গে ডেরিভেটিভ করতে পারবো না, বিকজ এটা কি দুটো ফাংশন একসঙ্গে রয়েছে, তাহলে একটাকে বাইরে বার করবো বি কে, প্লাস এখানে প্লাস সাইন আছে বিকজ মাল্টিপ্লিকেশনের জন্য আছে প্লাস, প্লাস বি, এবার আগে এ বাইরে ছিল বি ডেরিভেটিভ করেছি, এখন বি বাইরে যাবে ডিডি এক্স অফ এ, এই প্রপার্টিসটা মেনটেন হয় মাল্টিপ্লিকেশনের জন্য। এবার দেখো এখানে দেখো এখানে প্লাস রয়েছে, তারপর এখানে মাল্টিপ্লিকেশনের ফাংশন রয়েছে, তাহলে ফার্স্ট কী করবো ডিডি এক্স অফ এ ভি এক্স, এটা করলাম, প্লাস দেখো প্লাসের যে প্রপার্টিজ একবার এর ডেরিভেটিভ হবে প্লাস এখানকার ডেরিভেটিভ ডিডি এক্স অফ বি ইন্টু ইউ এক্স, এটা করে দিলাম। এবার মাল্টিপ্লিকেশনের প্রপার্টি ইউজ করে দিই, তাহলে দেখো এখানে যদি আমি ধরে নিই যে এ অ্যান্ড বি আর কনস্ট্যান্ট, তাহলে কি হবে, আমি প্রথমে এ কে বাইরে বার করে দিলাম ডিডি এক্স অফ ভি এক্স প্লাস, এবার ভি করে ডিডি এক্স অফ এ হওয়ার কথা, কিন্তু আমি এটা আর করছি না বিকজ এ তো কনস্ট্যান্ট আমি জানি, বিকজ আমি এই প্রপার্টিসটা ইউজ করছি এখন। যদি আমি এটা করি সাপোজ এ ডিডি এক্স অফ ভি এক্স হয়ে গেছে, প্লাস ভি কে বাইরে বার করে দিলাম ডিডি এক্স অফ, যদি এ করে দিই বিকজ এ তো কনস্ট্যান্ট আমি অলরেডি বলে দিয়েছি এ বি আর কনস্ট্যান্ট, তাহলে উইথ রেসপেক্ট টু এক্স আর কি, দ্যাট ইজ এক্স, এরকম যদি হয় তাহলে এই ফাংশনটা তো জিরো হয়ে যাবে, সেই জন্য এটা আর লিখছি না, রাইট, এটা লিখে দিচ্ছি। প্লাস এখানে বিটা কনস্ট্যান্ট, তাই বিটাকে বাইরে বার করতে যেন যখনই কোনো ফাংশন যদি কনস্ট্যান্ট বলে দেয় তাহলে আমাকে এটা করতেই হবে না, এটাকে ডাইরেক্ট বাইরে বার করে দেবো, ঠিক আছে, জাস্ট ডাইরেক্ট বাইরে বার করে দিই, তাহলে বি ডিডি এক্স অফ ইউ, এটা দিস ইজ কল্ড লিনিয়ার প্রপার্টি। লিনিয়ার প্রপার্টি মানে মানে যেখানে অ্যাডিটিভ ব্যাপারটা তো থাকবে, মানে সামের প্রপার্টি ফলো করবে প্লাস এই মাল্টিপ্লিকেশনের প্রপার্টিও ফলো করবে। এটাকে বাইরে বার করে দিলাম ভি, মানে ডেরিভেটিভ এই প্রপার্টিসটাকে ফলো করে, মানে এই প্রপার্টিটাকে মেনটেন করে ডেরিভেটিভ, সেই জন্য এটাকে বলি লিনিয়ার প্রপার্টি অফ ডেরিভেটিভ। লিনিয়ার প্রপার্টি কি না, যখন কোনো মাল্টিপ্লিকেশনের ব্যাপারে থাকবে বা মাল্টিপ্লিকেশন যদি কিছু থাকে তো প্লাস অ্যাডিশনের ব্যাপারে থাকবে, তাহলে অ্যাডিশনের জন্য অ্যাডিটিভ প্রপার্টিস মেনটেন করবে, দ্যাট ইজ এটাকে ফাংশনের ডেরিভেটিভ করলাম প্লাস এটার ফাংশন ডেরিভেটিভ,
করার পরে এই ফাংশনে যখন এটা কনস্ট্যান্ট, যখন কোনো কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে যাবো, সাপোজ কোনো একটা ডেরিভেটিভ এরকম আছে ডিডি এক্স অফ 5x আছে, তো অ্যাজ উই নো 5 ইজ এ কনস্ট্যান্ট আর এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে আমি 5 থেকে বাইরে বার করে দেবো, 5কে আর ডেরিভেটিভ করবোই না, এটা এটা হয়ে যাবে। এবার ডি ওপরে ডিএক্স নিচে ডিএক্স, দ্যাট ইজ 1, মানে ডিডি এক্স অফ এক্স যদি করি, সেম ফাংশনকে যদি চেঞ্জ করি তাহলে এটা 1 পাবো, কিছু চেঞ্জই আসবে না, 1, দ্যাট ইজ 5। এটা 5 বাইরে ছিল তো 5ই অ্যান্সার আসছে। ঠিক আছে, যখনই আমরা কোনো কনস্ট্যান্ট ফাংশন পাবো সেটাকে বাইরে বার করে দেবো, দ্যাট ইজ ওইটার শুধুমাত্র যেটা ফাংশন থাকবে, এক্স হোক কিংবা অন্য কিছু যদি থাকে সেটার উপর ডেরিভেটিভ হবে। দেখো এখানে ভিটা ফাংশন অফ এক্স, এই জন্য ভি এর ডেরিভেটিভ হয়েছে, এখানে ইউ ফাংশন অফ এক্স, সেই জন্য ইউ এর ডেরিভেটিভ হয়েছে, এখানে ডেরিভেটিভ করতে হবে, যদি কোনো ফাংশন দেওয়া থাকে এরকম তার ডেরিভেটিভ হবে, সেটা আমরা ডেরিভেটিভ করবো, কিন্তু যেগুলো কনস্ট্যান্ট থাকবে সেগুলোকে আমরা কী করবো, বাইরে বার করে দেবো। কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে কোনো মানেই হয় না, বিকজ এটা জিরোই আসবে। ওকে, so these are linear property. Similarly যদি আমরা কোয়েশন প্রপার্টি যদি করি সেটা কীরকম, সাপোজ ডিডি এক্স অফ ভি বাই ইউ, এটা মানে এটা ডিভিশন ফর্মে রয়েছে, তাহলে এটার কীরকম, যেমন এখানে মাল্টিপ্লিকেশন ফর্মে ছিল, এটা আমরা করলাম, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন ফর্ম ডিডি এক্স অফ এ বি, তাহলে একটা এ কে প্রথম বাইরে বার করলাম, বি কে ডেরিভেটিভ করলাম, প্লাস বি কে বাইরে বার করলাম, এ কে ডেরিভেটিভ করলাম। এখানে প্লাস অবশ্যই, এটা সাইনটা মাথায় রাখতে হবে, এখানে মাইনাস হবে না, কখনোই মাইনাস হবে না, দ্যাট ইজ প্লাস। ওকে, এই ব্যাপারটা। তো এখানে যখন ডিভিশন ফর্মে থাকবে তখন সেটা আমরা কি করে করব, ডিভিশন ফর্মে থাকা মানে এই দেখো এখানে ভি আর ইউ কিন্তু দুজনেই কিন্তু ফাংশন অফ এক্স, মানে এটাকে এভাবে লিখতে পারি ডিডি, মানে এটা একবারে আমি লিখে দিচ্ছি, এটা ফাংশন অফ এক্স আর ইউটা হচ্ছে ফাংশন অফ এক্স, এরকম। ফাংশন অফ এক্স না হলে আমি ডেরিভেটিভ করতেই পারবো না, নয়তো ওটা জিরোই হয়ে যাবে, কনস্ট্যান্ট যদি হয়ে যায়। তো এটার মানে হচ্ছে, মানে এটা যদি ডেরিভেটিভ করি, এই ব্যাপারটার মানে হচ্ছে এরকম, নিচে যেটা ফাংশন থাকবে তার স্কোয়ার করে দেবো, ইউ স্কোয়ার, এক্স যেমন ছিল এটা, দেন ওপরে যেটা ছিল তার ডেরিভেটিভ করবো, কিন্তু নিচের ফাংশনটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, ইউ এক্স ইন্টু ডিডি এক্স অফ ভি এক্স, এবার মাইনাস এটা ডেরিভেটিভ হয়ে গেছে তাহলে এটা বাইরে আসবে, ভি এক্স ডিডি এক্স অফ ইউ এক্স, এটা যা গেলো বোঝা গেল না, ডিডি এক্স অফ ভি বাই ইউ, দ্যাট মিনস আমি এখানে এক্স এক্স লিখেছি, সবসময় আমি এটা বোঝানোর জন্য লিখেছি, এটা থিওরিটিক্যাল ফর্মে লিখতেই হবে, তার কোনো মানে নেই, এখানে এক্সগুলোকে তুলে দিয়ে আমি লিখতে পারি না, এটাকে ডাইরেক্ট একদম সিম্পলিফাই ফর্মে যদি লিখি এরকম আসবে, ইউ স্কোয়ার ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি মাইনাস অফ ভি স্কোয়ার, সরি ভি ডিডি এক্স অফ ইউ, এরকম ইউ ডিডি এক্স অফ ভি মাইনাস ভি ডিডি এক্স অফ ইউ, যেমন এখানে এরকম অ্যাডিশনের ব্যাপারটা ছিল সেরকমই থাকবে, কিন্তু মাইনাস আসবে সামনে আর নিচে ইউ স্কয়ার থাকবে যেটা ডিনোমিনেটর পার্ট, এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা ডিনোমিনেটর পার্ট সেটা আগে এখানে ডেরিভেটিভ হবে না, সেটা আগে এমনি নর্মাল থাকবে, ডেরিভেটিভ কার হবে যেটা নিউমারেটর, তার ডেরিভেটিভ হবে মাইনাস অফ নিউমারেটর থাকবে ডিনোমিনেটরের ডেরিভেটিভ, এই ফাংশনটা মাথায় রাখতে হবে। এখানে তুমি যেখানে অ্যাড মানে প্লাস সাইন রয়েছে যেন তুমি যাকে খুশি আগে বার করতে পারো, মানে এটাকে আগে বাইরে বার করতে পারি, এটাকে আগে বার করতে পারি, বিকজ একই তো প্লাস সাইন রয়েছে, আমি এটা আগে করতে পারি দেন এটা, মানে এটা প্লাস এটা করতে পারি, আর এটা প্লাস এটা, যেটা খুশি করতে পারি। এখানে যেহেতু অ্যাডিশন বা প্লাস সাইন রয়েছে, বাট এখানে যেহেতু মাইনাস সাইন রয়েছে সেই জন্য এখানে যেটা আগে করার সেটা আগে করব, দেন মাইনাস সাইন, দেন নেক্সট টার্ম, এবং ডিনোমিনেটর পার্টের নিচে স্কোয়ার। ওকে, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। ব্যাস মোটামুটি এই কটা জিনিস আমাদেরকে করতে হয়। তো এরপরে আমরা কিছু ডেরিভেটিভ করব, তো সেটা করা যাক। ওকে ওকে আরেকটা রুল রয়েছে, সেটা চেন রুল বলি আমরা, সেটা আমাদের কাইনেমেটিক্সের জন্য ইউজফুল আছে। সাপোজ এটা হচ্ছে চেন রুল, আর এটা, তো এটা কীরকম দেখতে, মানে দেখতে না, এটা কীরকম ফর্মেট, তো দেখো সাপোজ ডিডি ওয়াই অফ সরি ডিডি এক্স অফ ওয়াই, এটাকে আমরা এইভাবে বলি, আমরা ডিডি এক্স অফ ওয়াই, মানে ওয়াই এর ডেরিভেটিভ কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। ওকে, বা ডিওয়াই বাই ডিএক্স এটাও বলতে পারে অনেকে। তো এইভাবে তাহলে এইটা
তবে এটা আমি একটা ফর্ম মানে এটা একটা ফাংশন মানে ফাংশন বলছি, এটা ডেরিভেটিভ ফর্মে আমি এটা লিখেছি। আবার যদি এরকম হয় যে এই এক্সটাই আরো অন্য কিছুর ফাংশন, তবে টি এর ফাংশন, এক্সটা টি এর ফাংশন, আবার ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন, এরকম যদি থাকে, আবার বলছি এটাকে ডিডি ওয়াই ডিডি ডিডি এক্স অফ ওয়াই, এটা মানে কি, এটা হচ্ছে ওয়াই এক্স এর ফাংশন, এটাকে ডেরিভেটিভ ফর্মে আমি লিখেছি। আর এটা এক্সটা টি এর ফাংশন, ডিডি টি অফ এক্স, মানে এক্সটা টি এর ফাংশন, সেটাকে আমি এই ফর্মে লিখেছি। দেন আমি যদি দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এটাকে যদি মাল্টিপ্লাই করি ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু, মানে প্রোডাক্ট করছি আমি ডি এক্স ডিটি, এটা হওয়া মানে আমরা এটাকে এইভাবে অ্যাপ্রোচ করতে পারি ডি ওয়াই বাই ডিটি, এটা করে দিতে পারি ডাইরেক্ট। তার মানে কি ওয়াইটা টি এর ফাংশন, মানে এখান থেকে ডিএক্স ডিএক্সকে মানে এটা এইভাবে কাটা যায় না, মানে আমরা এইভাবে ভাবতে পারি ডিএক্স নিচে ডিএক্স ওপরে ডিএক্স কেটে গেল ডি ওয়াই বাই ডিএক্স, এটাকে এইভাবে ভাবা যায় না, বাট আমরা জাস্ট মানে ইমাজিন করছি এইভাবে যে ডিএক্স ডিএক্স অমিট হয়ে গেল ডি ওয়াই বাই ডিএক্স। ওকে, অ্যাকচুয়ালি ডেরিভেটিভ যে পার্টটা, দিস আর টোটালি যে সলিড নাম্বার, মানে এটা একটা সলিড ব্যাপার, তাকে আমি ওয়াই এর রেসপেক্টে মানে ওয়াইকে আমি এই রেসপেক্টে ডেরিভেটিভ করছি, বা ডিডিটি একটা পুরো একটা সলিড ব্যাপার, সেটাকে আমি টাইমের রেসপেক্টে ওয়াইকে ডেরিভেটিভ করছি, এরকম একটা ব্যাপার আছে, মানে জিনিসটা এরকমই। তো আমরা অ্যাকচুয়ালি এটাকে এইভাবে করি ডি ওয়াই বাই ডিএক্স, এরকমভাবে ভাবি ডি ওয়াই আর নিচে ডিএক্স এরকমভাবে। তো যাই হোক, ম্যাথামেটিক্সে আরও ডিটেলস এগুলো করা যায়। তো যাই হোক, আমার যতটুকু লিমিটেড ব্যাপার আছে আমি সেটা নিয়ে বলছি। ওকে, সো ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। তো ডিএক্স ডিএক্সকে আমি যদি অমিট করি তাহলে ডিওয়াই বাই ডিটি, মানে অ্যাকচুয়ালি এটা অ্যাপ্রোচটা এরকমই যে আমি যদি ওয়াইটা এক্স এর ফাংশন হয়, আবার এক্স যদি টি এর ফাংশন হয়, দেন ওয়াই টি এর ফাংশন, তো ডিওয়াই বাই ডিটি। ওকে, এটাকে বলে আমরা চেন রুল, এভাবে যত খুশি করতে পারি। এবার ডিওয়াই বাই ডিএক্স, ডিএক্স বাই ডিটি, হয়তো টিটা হয়তো অন্য কারোর ফাংশন ডিপি, আবার হয়তো ডিপি ডিকিউ টা পি এর ফাংশন, আবার হয়তো ডিপি হয়তো কারোর ফাংশন হয়তো ডিকে এর ফাংশন। তার টোটালটাই আমি যদি পাবো সেটা যে ডাইরেক্ট, দেখো এটা এটার সঙ্গে কেটে গেল, এটা এটার সঙ্গে কেটে গেল, এটা এটার সঙ্গে কেটে গেল, ডিটি ডিটির সঙ্গে কেটে গেল, আমি ডাইরেক্ট পাবো ডি ওয়াই বাই ডি কে, এটা। ওকে, কল চেইন রুল। ওকে, তো এইভাবে আমরা কোনো কিছু অ্যাপ্রোচ করতে পারি। এটা আসবো আমরা কাইনেমেটিক্সে যখন করবো, এর অ্যাপ্লিকেশন রয়েছে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, সাপোজ এরকম আমি এক্সাম্পল নেব, এবং মানে এতক্ষণ অবধি থিওরি পার্ট হলো, এবার আমরা একদম অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, মানে যেভাবে আমরা ডেরিভেটিভটা করবো, রেজাল্টটা কী করে ফাইন্ড করবো। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার সাপোজ 3 আছে, এটা আমরা কী করে ডেরিভেটিভ করবো। এটা বুঝতেই পারছি এক্স টু দি পাওয়ার 3 এক্সেরই ফাংশন, তাহলে এটা ডেরিভেটিভ করতেই পারি, তাই আমি ডাইরেক্ট ডেরিভেটিভ করছি 3x স্কোয়ার, দিস ইজ দ্য রেজাল্ট। এবার এটা আমরা কী করে ফাইন্ড করলাম বা কী করে, তো এটা একটা ফর্মুলা মাথায় রাখো, সিম্পল ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, বা কোথায় এরকম আছে ডিডি টি অফ টি টু দি পাওয়ার এন। দেখো ফাংশন যাই থাকে, এখানে যাকে ডেরিভেটিভ করবো সেটা যে মানে যার রেসপেক্টে করছি সেখানে যেন তারই ফাংশন যেন হয়, এখানে এখানে এটা এর ফাংশন, এখানে টি আছে, এখানে টি, আমি এই জন্য একে ডেরিভেটিভ করতে পারবো, নর্মাল জেনারেল রুল, মানে যেখানে যাই ফাংশন থাকুক কেন আমি সেম মানে তার রেসপেক্টেই যেন ডেরিভেটিভ করতে পারি। এখানে এক্স থাকলে এখানে এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ হবে, এখানে এক্স আছে এখানে এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ হবে, এটা হচ্ছে। তো এনিওয়ে, তো এখানে আমি ফর্মুলা ডাই লিখে দিচ্ছি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দিস ইজ দ্য ফর্মুলা, এটা মাথায় রাখতে হবে। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন এর পাওয়ার মানে এন হচ্ছে পাওয়ার, এন এর ভ্যালু যা খুশি হতে পারে, মাইনাস হতে পারে প্লাস হতে পারে হতে পারে, তাহলে এন এর পাওয়ার একদম প্লাস মাইনাস ওয়ান থেকে স্টার্ট করে চলে যেতে হবে, তাহলে সেখানে আমি পুট করে দেবো। তারপর এখানে আমি যে ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা মানে অ্যান্সার লিখলাম, সেটা কীরকম লিখি, এই যে আমি লিখি এরকম করে এক্স কিউব আছে, তো এন এর ভ্যালু কি এখানে, দ্য ভ্যালু অফ এন ইজ 3, দ্যাট মিনস এখানে 3 পুট করে যাবে, এখানে এন এক্স টু দি পাওয়ার, মানে এটা ডেরিভেটিভ করার পর এটা রেজাল্ট আসবে জেনারেল রেজাল্ট। সো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দ্যাট মিনস এন এর ভ্যালু 3, তো 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 2 হয়ে যাবে পাওয়ারটা, তাহলে 3x স্কোয়ার, এটা। ওকে, আবার ডিডি এক্স, আবার ডিডি টি অফ টি টু দি পাওয়ার 8 আছে, এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে, তার মানে জাস্ট এখানে টি এর ফাংশন বুঝতেই পারছি, তাহলে 8 টি টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 7, তো
8 t to the power 7 হয়ে গেল ডেরিভেটিভ। ওকে, এটা হয়ে গেল এইরকম ফর্মে যদি থাকে। দেন ডেরিভেটিভ অফ ডিডি থিটা অফ যদি সাইন থিটা আর কস থিটা করি, সাপোজ সাইন থিটার ডেরিভেটিভ করছি, তো এইগুলো এই প্রপার্টিসগুলো এবার মুখস্থ করতে হবে, মানে কার জন্য কি হয়। ঠিক আছে, ডিডি থিটা অফ সাইন থিটা এটা হয় কস থিটা, ডাইরেক্ট অ্যান্সার কস থিটা। ডিডি থিটা অফ সাইন থিটা, সরি কস থিটা, কস থিটা ডেরিভেটিভ করলে কি হবে, দ্যাট ইজ মাইনাস সাইন থিটা। এগুলো মুখস্থ করতে হবে, জাস্ট মেমোরাইজ করতে হবে। দেখো এখানে থিটাটা এই থিটারই ফাংশন, বিকজ কস থিটাটা কি এই থিটারই ফাংশন, দ্যাট মিনস এখানে ডেরিভেটিভ করতে পারছি। তো এটা কস থিটার ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন থিটা, সাইন থিটার ডেরিভেটিভ করলে হয় কস থিটা। ওকে, এগুলো এবার বইতে প্রপার্টিসগুলো আছে, পরপর দেখে একদম মেমোরাইজ করে নিতে হবে কাকে ডেরিভেটিভ করলে কি হবে। কিন্তু যেটা রুল যেগুলো ছিল, যেগুলো দ্যাট মিনস এই যে সরি এখানেই আছে, এই যে কোসেন্ট রুল, তারপরে অ্যাডিটিভ বা সাম, তারপরে লিনিয়ার মাল্টিপ্লিকেশন, এই জায়গাগুলোকে আমাদের ইউজ করতে হবে। আমি যদি এক্সাম্পল দিই এখানে, লাইক এরকম সাপোজ এরকম একটা ফাংশন আছে ddx of 5x square plus 4x এরকম রয়েছে। ঠিক, এটা লিনিয়ার রুল আমরা ইউজ করবো, এখন ডাইরেক্ট ইউজ করে দিই। দেখো এখানে ddx অফ একবার হবে 5x স্কোয়ার ডেরিভেটিভ হবে, প্লাস একবার এর ডেরিভেটিভ হবে ddx অফ, যখন হ্যাবিচুয়েট হয়ে যাবে একবারে অ্যান্সার লিখে দিতে পারবে। এটা এটা মানে কি, আমার 5 তো কনস্ট্যান্ট বাইরে চলে আসে, বিকজ এক্স এর রেসপেক্টে তো 5 কনস্ট্যান্ট, শুধু এক্স এর ডেরিভেটিভ হবে। এবার এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কি হয়, n ইন্টু এন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে কি এক্স আছে, n এর ভ্যালু হচ্ছে 2, দ্যাট মিনস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট মিনস 1, তাহলে রাইট এক্স 2x। আর ddx অফ 4x, তার মানে এখানে 4 তো বাইরে চলে আসবে, dx বাই dx, এটা করলে তো 1ই হয়। এক্স এর রেসপেক্টে এক্স কে ডেরিভেটিভ করলে কি হবে, 1 হবে, মানে এটা কেটে গেলে 1 হয়ে গেলে, এরকম অ্যাপ্রোচে ভাবতে পারো, বাট ইটস নট আ রাইট ওয়ে। সো দ্যাট ইজ 10x প্লাস 4, এটা হয়ে যাবে অ্যান্সার। 5 ইন্টু 2 10x, এখানে x আছে, 5 ইন্টু 2 10 প্লাস 4, দ্যাট ইজ দ্য অ্যান্সার। মানে এরকম থাকবে, সাপোজ y ইকুয়ালস টু, সাপোজ একটা ফাংশন দিল, সাপোজ ভেলোসিটি দ্য টাইমের ফাংশন 4t স্কোয়ার প্লাস 3t প্লাস 10, সো ফাইন্ড অ্যাক্সেলারেশন, মানে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু অফ অ্যাক্সেলারেশন যদি বার করতে পারি, দ্যাট ইজ এ ইনস্ট্যান্টিনিয়াস। এর ফর্মুলা তো আমি একটু আগেই দেখলাম, দ্যাট মিনস dv বাই dt, তার মানে কি এটাকে আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে যেটা পাবো, দ্যাট ইজ এ ইনস্ট্যান্টিনিয়াস। তাহলে এটা একবার করে দেখি ই ইনস্ট্যান্টিনিয়াসের ভ্যালু কত হবে। তাহলে ddt অফ v এর ফাংশন কি দেওয়া আছে, এইটা তাই ডাইরেক্ট লিখে দেবো 4t স্কোয়ার প্লাস 3t প্লাস 10, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, 4 কে বাইরে চলে আসবে, দ্যাট ইজ 2 ইন্টু টি প্লাস 3 ডেরিভেটিভ, মানে একবার এর ডেরিভেটিভ হবে প্লাস এটার ডেরিভেটিভ হবে প্লাস এটার ডেরিভেটিভ হবে। এটা নিজে নিজে লিখতে পারো, আমরা প্রথমে এরকম হবে ddt অফ 4t স্কোয়ার প্লাস ddt অফ 3t প্লাস ddt অফ 10, ঠিক আছে। এটা তো 4t স্কোয়ার আছে, 4 তো কনস্ট্যান্ট বাইরে চলে এলো, টি স্কোয়ার ডেরিভেটিভ হয় 2t, বিকজ n t এর ভ্যালু মানে 2 এর ভ্যালু সরি n ইকুয়ালস টু 2, তো n বাইরে চলে আসবে, n t n মাইনাস 1 মানে 2 মাইনাস 1, তাহলে n হচ্ছে 2 2 মাইনাস 1 এরকম ছিল। আচ্ছা 3, এবার এখানে 3 যদি বাইরে চলে আসে dt বাই dt, দ্যাট মিনস 1 প্লাস এটা মাল্টিপ্লাই প্লাস এটা 10টা কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট মিনস 0, so this is 8t plus 3, that is the answer. ওকে, তো এটা হয়ে গেল অ্যাক্সেলারেশন। তো এরকম ভাবে আমরা একে যদি আবার যদি কেউ বলে এটাকে আবার ইন ডেরিভেটিভ করো dA বাই dt, তাহলে কত হবে, এটা ডেরিভেটিভ হয়ে যাবে dt অফ 8t প্লাস 3, 8 তো বাইরে চলে আসবে, t এর ডেরিভেটিভ 1 প্লাস 3 এর ডেরিভেটিভ 0, এটার ডেরিভেটিভ হবে প্লাস এটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ করলে 8 তো বাইরে চলে আসবে, t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ dt এর ডেরিভেটিভ, দ্যাট মিনস সরি t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ 1, দ্যাট মিনস 8, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে।
তো এরকমভাবে আমরা ডাবল ডেরিভেটিভ করতে পারি, একবার ডেরিভেটিভ করার পর তাকে আবার ডেরিভেটিভ করতে পারি যেমন চাইবে তেমন। যেমন একটা পজিশনকে ডেরিভেটিভ করলে কি আসে, তারপর পজিশন হচ্ছে এক্স, পজিশন কোনো টাইমের ফাংশন আছে 8 টি কিউ আছে, একে ডেরিভেটিভ করলে dx বাই dt যদি টাইমের সাথে ডেরিভেটিভ করি দ্যাট মিনস ভি ইনস্ট্যান্টিনিয়াস, এটা পাই। এটা কাইনেমেটিক্সে আমরা করবো ডিটেলসে। তো এটা পাবো, এই ডেরিভেটিভ করলে কত হবে 24t² করে দেখবে এটা। তারপর এটা পেলাম, তাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি, এটার মানে কি ডিভি ডিটি মানে কি ডিডিটি অফ ভি এর ডেরিভেটিভ, এবার ভি মানে কি ডিএক্স ডিটি, তার মানে কি ডিডিটি অফ ডিএক্স ডিটি, এটা পুট করে দিলাম। এটা মানে কি ডিডি ডি স্কোয়ার হয়ে যায় এক্স, আর ডিটি ডিটি মানে ডিটি হোল ডিটি স্কোয়ার, এটা এটা মানে হচ্ছে এটা, মানে এটা ডাবল ডেরিভেটিভ, মানে এটা স্কোয়ার ফর্মে থাকা মানে ডাবল, মানে দুবার ডেরিভেটিভ করবে, মানে এক্সকে টাইমের রেসপেক্টে 2 টাইমস ডেরিভেটিভ করতে হবে। একবার এখানে ডেরিভেটিভ করলাম, এক্সকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, আবার এই পার্টটা ডেরিভেটিভ হয়ে গেল, দ্যাট মিনস এই ফাংশনটাকে আমি যেতে করি ডিডিটি অফ, এটা তো অলরেডি ডেরিভেটিভ করে ফেলেছি, এটা হচ্ছে অ্যান্সার, দ্যাট ইজ 24t², দ্যাট মিনস 2 এখানে মাল্টিপ্লাই দ্যাট ইজ 48t, দ্যাট ইজ দ্য অ্যান্সার। মানে কি আবার একবার ডেরিভেটিভ করুন, দ্যাট ইজ 2 টাইমস ডেরিভেটিভ। সিমিলারলি এরকম 3 টাইমসও করা যায়, ডি কিউব ডিএক্স বাই ডিটি কিউ, মানে একবার ডেরিভেটিভ যখন করে নিচ্ছি তাকে আবার একবার ডেরিভেটিভ করলাম, মানে 3 টাইমস ডেরিভেটিভ করা একই ফাংশনকে, যেটা পাচ্ছি তাকে আবার একবার ডেরিভেটিভ করলাম, যাকে বিদ্যা পেলাম সেটাকে আবার একবার ডেরিভেটিভ করলাম, এভাবে আমরা ডেরিভেটিভ করতে পারি। যাই হোক, এতগুলো দরকার নেই আমাদের, এই অবধি করলেই হবে। ওকে, এবার যদি কোনো এই ফর্মে যদি লিখি, সাপোজ ডিডি টি অফ t কিউব বাই কি লেখা যায় t+1 করে নাও। এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে, ভীষণ দেখতে ভীষণ নটপটা লাগছে, বাট দেখা যায়। তো এটা দেখো, এখানে ডিভিশন রুল রয়েছে, টি কিউব বাই t+1, তাই না, এখানে ইউ নিচে ভি, আর ভি বাই ইউ এই ফাংশনে রয়েছে। এটাকে ফর্মে কী করবো, t+1 এর হোল স্কয়ার, বিকজ এটা ডিনোমিনেটর পার্ট, তাহলে হোল স্কয়ার হয়ে যায়, তাহলে উপরে থাকে এই পার্টটা যেটা লিখেছি অ্যাজ ইট ইজ ডিডিটি অফ টি কিউব মাইনাস টি কিউব, বাইরে থাকবে ডিডিটি অফ t+1, বেশ হয়ে গেল। এই ফর্মেই তো আমরা লিখেছিলাম, এটা ফাংশন দেখবে যেটা আমরা লিখেছিলাম ওই ফর্মেটেই লেখা হয়ে গেছে। কোথায় ছিল এটা, এই যে ফাংশনটা এই ফর্মে লিখেছি, ইউ স্কোয়ার নিচে যে ডিনোমিনেটর আছে থাকবে তার স্কোয়ার, তারপর ইউ থাকবে এখানে ডিডি এক্স অফ ভি, এখানে এক্স এর রেসপেক্টে করছি না, এখানে টি এর রেসপেক্টে করছি, এটাই আর কিছু নেই। তো এটা হলো ডিডি এক্স অফ ভি এক্স মাইনাস ডিডি ভি এক্স, একে ডেরিভেটিভ করলাম কাকে ডেরিভেটিভ, মানে এক্স এর রেসপেক্টে ইউ কে ডেরিভেটিভ করলাম, তাহলে ফার্স্টে ইউ থাকবে ভি এর ডেরিভেটিভ মাইনাস ভি থাকবে ইউ এর ডেরিভেটিভ। ওকে, আসলে আমাকে অনেক জিনিস খেয়াল রাখতে হচ্ছে, ক্যামেরা ঠিকঠাক কাজ করছে কিনা, তো এই জন্য অনেক সময় ফাম্বেল হয়ে যাচ্ছে, তো ডাজন্ট কিছু সেই জন্য কিছু প্রবলেম হতে পারে, যাই হোক একটু কেয়ার করে একটু শুনে নিলে খুব ভালো হয়। এনিওয়ে, লাইভ ক্লাস হলে এরকম ব্যাপারগুলো হয় না, এখানে ভিডিওতে অনেক কিছু খেয়াল রাখতে হয়, মোবাইল অফ হয়ে গেল কিনা সব কিছু। এনিওয়ে, তো এখানে দেখো t+1 তার হোল স্কোয়ার করলাম যেমন আছে, এবার এটা তো অ্যাজ ইট ইজ, এটা তো আর ডেরিভেটিভ করছি না, তো ডেরিভেটিভ কার হবে, টি কিউবের ডেরিভেটিভ কার রেসপেক্টে, টি এর রেসপেক্টে, দ্যাট ইজ 3t², তাই না, n বাইরে চলে আসবে, t ইন্টু n-1, তারপর 3 - 1 2 মাইনাস টি কিউ অ্যাজ ইট ইজ থাকলো এর ডেরিভেটিভ। এখানে দেখো টি আছে প্লাস 1 আছে, তাহলে ডিডিটি অফ টি দ্যাট মিনস 1 প্লাস 1 এর ডেরিভেটিভ যদি করি, এটা অ্যাডিশন রুল, তো এখানে ডেরিভেটিভ হবে একবার প্লাস এর ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ করলে 1 হয়ে গেল, 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে, বিকজ 1 ইজ কনস্ট্যান্ট, নিউমেরিক নাম্বার তো কনস্ট্যান্টই হবে। তো এটার যদি ক্যালকুলেশন করলে যা হবে সেটা, মানে ডেরিভেটিভ হয়ে গেছে, এবার শুধু ম্যাথামেটিক্সে ক্যালকুলেশন করা, দ্যাট ইজ 3t³ প্লাস 3t² মাইনাস এখানে আসবে t³ এটা তো 0 হয়ে গেল, তো এটা করলে যা হবে সেটাই হবে আনসার, দ্যাট ইজ 2t³ প্লাস 3t² বাই t+1 হোল স্কয়ার, দিস ইজ দ্য আনসার। ওকে, তো এরকম ডিভিশন রুলে এরকম থাকলে সেটা আমরা করতে পারি।
আচ্ছা, এবার ডেরিভেটিভের সাইন হয়ে গেছে, কস হয়ে গেছে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এরকম যদি থাকে, তাহলে এটা ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্সই থাকবে। মানে ই টু দি পাওয়ার এক্সকে কেউ ডেরিভেটিভে মানে ডেরিভেটিভ করো, ইন্টিগ্রেশন করো, এই যে কে মানে একে কেউ চেঞ্জ করতে পারে না। তো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স যদি করি তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স, অ্যাজ ইট ইজ ওটাই থাকবে। ডিডি এক্স অফ, কিন্তু যদি এরকম থাকে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার টু এক্স, তাহলে কি হবে? দ্যাট ইজ টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স, অ্যান্সারটা আসবে। ওপরে যেটা পাওয়ারে যদি কোনো কিছু নাম্বার থাকে সেই নাম্বারটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে বাইরে, আর অ্যাজ ইট ইজ আমাদের আমাদের এটা যদি আমরা জেনারেল রুল করি, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এন এক্স যদি করি, দ্যাট মিনস এন ইন্টু ই টু দি পাওয়ার এন এক্স। সরি, এখানে টু এক্সই থাকবে, মানে এই পার্টটা যা থাকবে অ্যাজ ইট ইজ তাই থাকবে। যেমন এখানে ছিল ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সই থাকবে। ই টু দি পাওয়ার টু এক্স আছে, তো ই টু দি পাওয়ার টু এক্সই থাকবে, শুধু এখানে একটা কনস্ট্যান্ট ছিল বলে এটা বাইরে মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে ই টু দি পাওয়ার এন এক্স আছে, জেনারেল ফর্মুলা, তো ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এন এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এন এক্সই থাকবে, বিকজ এনটা শুধু একটা কনস্ট্যান্ট বলে ওটা শুধু বাইরে মাল্টিপ্লাই হয়ে যাবে। Just এটা মাথায় রাখবো। ওকে, নাও ই টু দি পাওয়ার এক্স হয়ে গেছে, দ্যাট মিনস আচ্ছা যদি এরকম কিছু থাকে, সাপোজ ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এরকম যদি থাকে, তাহলে মাইনাস টু এই পুরো পার্টটাই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এখানে আমি মাইনাস টুটাকে বাইরে বার করে দেবো, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। ওকে ওকে, নাও নেক্সট পার্ট, ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এই ফর্মে যদি থাকে, বিকজ আমরা তো এক্স স্কোয়ার ডেরিভেটিভ তো ইজিলি করতে পারবো, বিকজ টু ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে টু মাইনাস ওয়ান দ্যাট ইজ টু এক্স। এটা কিন্তু যদি ওয়ান বাই এক্স স্কোয়ার থাকে, বা ওয়ান বাই এক্স কিউব থাকে, বা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ থাকে, বা হোয়াট এভার, তাহলে সেটা কী করে করবো? সেটা দুভাবে করা যায়। এরকমই, যেহেতু ওয়ান ডিভাইডেড বাই করা আছে, মানে যেহেতু এটা ডিভিশন রুল ইউজ করে আমি করতে পারি, মানে কীরকম এক্স টু দি পাওয়ার স্কোয়ার আছে, মানে কি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, ওয়ান এক্স স্কোয়ার ইন্টু ওয়ানের ডেরিভেটিভ তো জিরো হয়ে যাবে এই পার্টটা, মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, এটা করতে পারি। এটা করলে যা হবে তাই অ্যান্সার আসবে। বা এটাকে আরও ইজিলি যদি করা যায়, ডিডি এক্স অফ এই এটাকে ওপরে তুলে দেয় এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এটা করতে পারি। ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু, দ্যাট মিনস মাইনাস টু এর ডেরিভেটিভ, মানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ যা আসবে শুধু এখানে সামনে একটা মাইনাস চলে আসে। এক্স টু দি পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মেট কী ছিল, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা ছিল। এখানেও তাই থাকবে, শুধু এন এর জায়গাটা মাইনাস টু বসিয়ে দেবো, আর কিছুই না। তাহলে মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, এটাই। ওকে, এন এর ভ্যালুটা এখানে ওই মাইনাস টু, আর কিছুই না। সো মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, জাস্ট এন এর এই ফর্মেটেই করছি, এনটা এখানে মাইনাস টু পাওয়ারটা, তার মানে এটা যা আছে মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস টু বাই এক্স, এটা হবে অ্যান্সার দেবে। এটা করে দেখবে সেম অ্যান্সার আসবে, এটা যদি করে দেখবে, ঠিক আছে? এটা নিজেরা ট্রাই করে দেখবে সেম অ্যান্সার আসে কিনা। এটা কি আসবে, এক্স টু দি পাওয়ার ফোর আসবে, আর এখানে তো মাইনাস থাকবে, এটি পাটা তো জিরো হয়ে যাবে, এক্স স্কোয়ার করলে টু এক্স হয়ে যাবে, টু এক্স হয়ে যাবে, সেম আসছে না? এক্স স্কোয়ার এটা ডেরিভেটিভ ইন্টু এক্স ডেরিভেটিভ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, তার মানে টু বাই এক্স টু দি পাওয়ার কিউব। হুম, এটা তো মিলছে না, ওহ সরি, এটা মাইনাস ওয়ান হয়তো, প্লাস ওয়ান কেন করছি, সরি সরি, আর কোথাও আগে প্লাস ওয়ান করিনি তো, সব মাইনাস ওয়ান করেছি। ওই রুলটা কোথায় লিখেছিলাম? এক্স টু দ্য এন মাইনাস ওয়ান, মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনে এটা প্লাস ওয়ান হয়, সেই জন্য বলে গেছে। এনিওয়ে, সো এন মাইনাস ওয়ান, তো এখানে এন মাইনাস ওয়ান হবে, দ্যাট ইজ টু মাইনাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস থ্রি, সো টু বাই এক্স কিউব, এখানে দেখো তাই আসবে, এক্স এটা কেটে গেল, তার মানে এখানে এক্স আছে, এখানে এক্স টু দ্য ফোর আছে, তার মানে এক্স কিউব হয়ে যাবে, তাহলে মাইনাস টু বাই এক্স কিউব, এটা এটাই অ্যান্সার, এখানেও তাই এসছে। ওকে, সো এভাবে আমরা করি। সাপোজ এরকম রয়েছে কিছু, এক্স ডিডি এক্স অফ রুট ওভার এক্স এরকম রয়েছে,
তার মানে কি রুট ওভার এক্স মানে কি, রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে যেটা আমার রুল যেমন ছিল, মানে এখানে এনটা হয়ে গেছে, এটা হাফ হয়ে গেছে, দ্যাট ইজ হাফ এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, দ্যাট ইজ হাফ মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান, এখানে nটা তো হাফ মানে 1/2, দ্যাট মিনস 1/2 মাইনাস ওয়ান, দ্যাট মিনস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, মাইনাস হাফ মানে কি 1/√2, 1/√x, তাহলে হবে 2√x, দিস ইজ অ্যান্সার। ওকে, তো এই ফর্মেটে নিজেরা প্র্যাকটিস করবে বইতে, আমি হোমওয়ার্ক পাঠিয়ে দেবো। তো আর বাকি যেগুলো আছে সেক্স এক্স এর ডেরিভেটিভ করলে কী হবে, ট্যান এক্স এর করলে হয় সেক্স স্কোয়ার এক্স, তারপর কোসেক এক্স, সাইন এক্স, কট এক্স, এগুলো সব মুখস্থ করতে হবে, যেটা যেটা ডেরিভেটিভ হয় সেগুলো। ফিজিক্সের জন্য এত কিছু না লাগলেও ট্যান ট্যান এক্সের ডেরিভেটিভটা লাগে, লাইক এরকম ডিডি এক্স অফ or ডিডি থিটা অফ ট্যান থিটা যদি করি, দ্যাট ইজ সেক্স স্কোয়ার থিটা, এটা ডিস্টেন্স। ওকে, এক্স থাকলে এখানে এক্স এর ডেরিভেটিভ হবে আর এটা এক্স হবে। ওকে, চলো ডেরিভেটিভ এইখানেই খতম করি। আচ্ছা, আর একটা জিনিস গ্রাফিক্যালি ব্যাপারটা একটুখানি বলে দিই, দ্যাট মিনস তারপর যখন কোনো কিছু গ্রাফ আমরা প্লট করি হয় এরকম, তো এটা একটা গ্রাফ, ঠিক আছে, এখানে টাইম আছে আর এখানে সাপোজ ভেলোসিটি আছে, তাহলে ভেলোসিটি ভার্সেস টাইমের একটা কার্ভ আছে, সাপোজ পার্টিকেলের ভেলোসিটি এখানে, দেখো টাইমের মানে এই কার্ভের মানে কি, কার্ভের মানে কি যখন সাপোজ টি অন টাইম ছিল, এখানে ভেলোসিটি সাপোজ এটা ছিল v1, এখন সাপোজ এই পি পয়েন্ট টু কিউ পয়েন্টে ট্রাভেল করেছে, মানে কিউ পয়েন্টে যখন এলাম গ্রাফে, তখন টি2 টাইমে ভেলোসিটি হয়ে গেছে v2, তাহলে এখানে একটা বড় সড়ো চেঞ্জ দেখতে পাচ্ছি, তার মানে কি v2 টু v1, v2 টু v1, তার মানে মানে ডেল ভির ভ্যালু কত হবে, v2 মাইনাস v1, আর ডেল টি ভ্যালু কত হবে, t2 মাইনাস t1, টাইমের চেঞ্জ হচ্ছে t2 মাইনাস t1, t1 টু t2, সেখানে p পয়েন্ট টু কি পয়েন্টে আমি যদি গ্রাফে মুভ করি, সো এখানে v1 ছিল, এখান থেকে v2, so change of velocity, that is v2 minus v1, change in time, t2 minus t1, so average rate of change del v by del t এটা কত হয়ে যাবে, that is v2 minus v1 by t2 minus t, তো এটাকে আমরা অ্যাক্সেলারেশন বলি, হোয়াটএভার, যাই হোক, এখানে আমি জেনারেল একটা গ্রাফ দিয়ে প্লট করছি, তাহলে এই যে এটা যে স্লোপ যেটা পাবো, সাপোজ এইটা এই বারটা, এটাকে আমি স্ট্রেট লাইন দিয়ে যদি জয়েন করি এটা, তাহলে এইখানে যে একটা অ্যাঙ্গেল পাবো, লাইক এটা সাপোজ এটা আলফা যদি আমি করি, দেখো এখানে দেখো ভেলোসিটি চেঞ্জ কোনটা, এটা দিস ইজ ডেল ভি, আর এখানে টাইমের চেঞ্জ কোনটা, এটা দেখো এখানে এইটাই তো টাইমের চেঞ্জ, টাইমের অ্যাক্সিসে যেটা চেঞ্জ, দ্যাট ইজ ডেল টি। তো এখানে যদি আমি এটা লিখি যে ট্যান, ওকে, এটা যদি এটাকে আমি স্ট্রেট লাইন হিসেবে ধরছি, ঠিক, এটাকে আমি অ্যাপ্রোচ করছি যে এটা এটা কার্ভ ছিল, এটাকে আমি স্ট্রেট লাইনই ধরছি, ঠিক আছে, আমি বলছি কেন স্ট্রেট লাইন নিচ্ছি, ট্যান আলফা যদি বলি তাহলে কত হবে, এইটা আলফা অ্যাঙ্গেল, সো পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ ডেল ভি বাই ডেল টি, তো এটা কি রিপ্রেজেন্ট করছে, তার মানে থিটা মানে আলফাটা মানে ট্যান আলফা রিপ্রেজেন্ট করছে এই যে কার্ভটা, এটা স্লোপকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু আমি এই স্লোপটাকে প্রপারলি কি রিপ্রেজেন্ট করছি, বিকজ এটা কার্ভ ছিল, এটাকে আমি স্ট্রেট ধরেছি, স্ট্রেট ধরার পরেই আমি ট্যানের এটা ইউজ করতে পেরেছি, তার মানে যদি এই চেঞ্জটা খুব বড় হয় তাহলে এটা স্লোপকে রিপ্রেজেন্ট করতে পারবে না, তার মানে আমাকে স্লোপকে রিপ্রেজেন্ট করতে হলে এই দুটো পয়েন্ট যত কাছাকাছি আসে, তার মানে কি যত কাছাকাছি আসা মানে এরকম একটা কার্ভ ছিল, এরকম দুটো পয়েন্ট যদি খুব নিয়ারলি নিই তাহলে এটাকে আমরা স্ট্রেট হিসেবে ধরতে পারি, তখনই আমরা এটাকে আমি ট্যান এটা ইউজ করে আমি এটা লিখতে পারি, তাহলে স্মল চেঞ্জ করতে হবে, তাই না, আমি এটা তখনই লিখতে পারবো যদি এই কার্ভটা এখানে চেঞ্জটা মানে এই যে এটাকে আমি স্ট্রেট লাইন হিসেবে ধরে তখনই আমরা আলফা অ্যাঙ্গেল এটা নিতে পারছি, বিকজ নয়তো এটা কার্ভ তো, বিকজ এখানেও আলফা আলাদা হবে, এখানেও আলফা অ্যাঙ্গেল আলাদা হবে, সব জায়গায় দেখবি কার্ভ তো, এরকম যদি কার্ভ হয়, এখানে এই অ্যাঙ্গেলটা, এখানে ট্যানজেন্ট যদি ড্র করি, এখানে যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে এখানকার আলফা কি সেম হবে, এখানে আলফা 1 হলে আলফা 2 হয়ে যাবে, তাহলে এটা যদি বড় চেঞ্জ নিই তাহলে এখানে এই স্লোপটা কারেক্ট আসবে না, তখন আমরা এখানে দেখো এখানে ডটেড লাইন করে স্ট্রেট লাইন ড্র করেছি, তারপরে এটা অ্যাঙ্গেল নিয়েছি, ট্যান আলফাটা ভ্যালুটা তখন এটা স্লোপকে রিপ্রেজেন্ট করছে, বাট
অরিজিনালি এই পয়েন্ট দুটো যদি অনেকটা দূরে থাকে তখন কিন্তু এটা স্ট্রেট লাইন হিসেবে নিতে পারবো না, বিকজ এটা কার্ভ ইজিলি বুঝতে পারি, এটা কার্ভ, তো এখানে দুটো অ্যাঙ্গেল আলাদা, তাহলে একটা অ্যাঙ্গেল দিয়ে আমি কখনোই একটা স্লোপ আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। তার মানে যদি আমি দুটো পয়েন্টকে খুব কাছাকাছি নিই, দ্যাট ইজ পি অ্যান্ড কিউ, যদি খুব নিয়ারলি হয় দুটো পয়েন্ট, সাপোজ এরকম, এটাও পি এটাই কিউ, বা একদম ওপরে ওপরে মানে ওভারল্যাপ যদি করে পি অ্যান্ড কিউ একই পয়েন্ট, তাহলে এখানে যেটা স্লোপ পাবো সেই স্লোপটা ভেরি স্মল, মানে অ্যাঙ্গেলটা ভেরি ভেরি স্মল হবে, এবং মানে অ্যাঙ্গেল স্মল বলছি, সরি, পয়েন্ট দুটোকে সেম থাকবে এবং একটা স্ট্রেট লাইন দিয়ে, মানে একটাই পয়েন্ট, মানে একটাই পয়েন্টের উপর একটাই ট্যানজেন্ট আমি ড্র করে তাই সেখানে আমি স্লোপ মেজার করতে পারি, দ্যাট ইজ ট্যান। তখন আমি যদি সেটাকে আমি থিটা নিই, সাপোজ পি পয়েন্টে, অনলি পি পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এটা এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বলি যে এটা থিটা অ্যাঙ্গেল, তার মানে তখন যে ভেলোসিটি চেঞ্জ আসবে দ্যাট ইজ ভেরি স্মল চেঞ্জ, এই চেঞ্জটা হচ্ছে ভেরি স্মল চেঞ্জ, দ্যাট ইজ ডিভি। আর এখানে যে টাইমের যে চেঞ্জটা, আমি এটা বড় করে ড্র করছি, টাইমের যে চেঞ্জ হবে দ্যাট ইজ ডিটি, দ্যাট ইজ ট্যান থিটা, তখন ট্যান থিটা আসবে ডিভি বাই ডিটি, এটাই হচ্ছে স্লোপ। আর এইভাবে স্লোপ মেজার করবি, তার মানে কি কোনো কিছুর স্মল, মানে যেটা আমরা বলেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, যদি কোনো কার্ভে যদি এরকম হয় যে ভেরি, মানে একদম নিয়ারলি দুটো পয়েন্ট ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ যদি হয়, সেটা আমরা রিপ্রেজেন্ট করে কি ওই পয়েন্টের স্লোপকে রিপ্রেজেন্ট করে, তার মানে এটাই হচ্ছে দ্য স্লোপ অফ দ্য কার্ভ। তার মানে কোনো কিছু কার্ভে যদি আমরা স্লোপ মেজার করা মানে এই ট্যান থিটা, মানে এই চেঞ্জটা মেজার করা, যা ট্যান এই অ্যাঙ্গেলটা মেজার করা, তাই তার মানে এই ট্যান থিটাই রিপ্রেজেন্ট করছে এই ডেরিভেটিভ ফাংশনটাকে, ঠিক আছে, ডিভি বাই ডিটি, দ্যাট ইজ ট্যান থিটা। ওকে, যাই হোক, এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা আবার পরে আমরা ট্রাই করবো, আর ম্যাথামেটিক্স ক্লাসে তোমরা ভালো করে বুঝে যাবে, ঠিক আছে। আর ম্যাথামেটিক্সেও এই পার্টটা আমরা করবো, বিকজ এখানে স্লোপটা মাথায় রাখতে হবে, স্লোপ মানে হচ্ছে কোনো পয়েন্টের স্লোপ মানে হচ্ছে, ধরো এই পয়েন্টে যদি একটা কনস্ট্যান্ট কার্ভ হয় তাহলে এখানে তো স্লোপের কোনো চেঞ্জ নেই, স্লোপ সেম থাকবে, কারণ এখানে অ্যাঙ্গেলগুলো সেম, স্লোপ মানে এই ট্যান থিটাটা জাস্ট ফাইন্ড করা, ডিভি বাই, মানে যে কোনো কিছু ফাংশন, আমার এখানে ডি ওয়াই আছে, ডি এক্স আছে, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স করা মানে কি এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করা, দ্যাট ইজ ট্যান থিটা, এর থিটা অ্যাঙ্গেল হয়তো। তাহলে যদি কনস্ট্যান্ট যদি কার্ভ হয়, মানে এই স্লোপটা যদি কনস্ট্যান্ট হয়, মানে এখানে রেটটা একই রকমভাবে ইনক্রিজ করছে, তাহলে সব জায়গাতে অ্যাঙ্গেল কি থাকবে, সেম থাকবে, আমি বড় করে ড্র করি বা ছোটো করে, তাহলে এইটা যেটা রিপ্রেজেন্ট করছি দ্যাট ইজ ভেরি স্মল চেঞ্জ, বিকজ এই পয়েন্টে, যেই পয়েন্টে আমি স্লোপ মেজার করছি সেখানে ভেরি স্মল চেঞ্জই তো আসবে, কিন্তু একটা যদি দুটো পয়েন্ট যদি বড়, মানে একটু একটা বড় ডিস্টেন্সে নিয়ে নিই, তাহলে এই চেঞ্জটা একটা বড় চেঞ্জ, এটা একটা বড় চেঞ্জ, তাহলে দুটোকে করে যেটা হবে অ্যাভারেজ চেঞ্জ, তার জন্য আমরা পার্টিকুলার, মানে এইটা যদি চেঞ্জটা যদি আমি ভেরি স্মল করে দিই তখনই আমি এটাকে নয়তো আমাকে এইভাবে লিখতে হবে, তখন আমি এই ফর্মে লিখতে পারবো না, কারণ তখন এটা এটা দিয়ে ডেরিভেটিভ করা যায় না, এটা দিয়ে আমরা এইভাবে চেঞ্জ হিসেবে লিখতে পারি, বা ডেরিভেটিভ যদি কোনো ফাংশনকে করতে হয় তার মানে এটা, কারণ ওই পয়েন্টে কোনো ফাংশন যদি থাকে, তাহলে এখানে ভি এর ফাংশন টাইম এর যদি আমি ডেরিভেটিভ করে দিই এই পয়েন্টে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই পয়েন্টে স্লোপকে পাবো, বা ডাইরেক্ট যদি কোনো গ্রাফ থেকে যদি স্লোপ মেজার করা যায় তার মানে ওই পয়েন্টে এই ফাংশনটাই পেয়ে যাচ্ছে। ওকে, চলো, নাও ইন্টিগ্রেশন। So integration, integration কিছুই না, is nothing but the reverse process of derivation. তো ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশন, সরি ডেরিভেটিভ বলছি, হ্যাঁ একই রকম, তো দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। সো এখানে যদি লিখি দ্য ইন্টিগ্রেশন, integration is the reverse process of differentiation. ওকে, রিভার্স প্রসেস কীরকম, সাপোজ আমি যদি কোনো পয়েন্টকে, মানে সাপোজ কোনো একটা ফাংশানের, আচ্ছা আমরা যেটা দেখেছিলাম, সাপোজ ডিডি এক্স অফ যদি এফ এক্স এর ডেরিভেটিভ করি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ ড্যাশ এক্স, মানে এটা বোঝাচ্ছে যে একটা ডেরিভেটিভ হয়ে গেছে, একবার ডেরিভেটিভ, ওয়ান ড্যাশ মানে একবার ডেরিভেটিভ হয়ে গেছে, এই ফাংশনকে যদি আবার ডেরিভেটিভ করি, মানে এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তখন আমরা পাবো যেটা, সেটা হচ্ছে এফ ডাবল ড্যাশ এক্স, এরকম। যদি এটাকে আমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি, এটাকে এফ এক্সকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে এফ এক্সকে দ্যাট ইজ এফ ডাবল ড্যাশ এক্স, এই থার্ড টাইম ডেরিভেটিভ দ্যাট ইজ এফ ট্রিপল ড্যাশ এক্স, রাইট, মানে ড্যাশ দেওয়া মানে বোঝা যাচ্ছে যে ওটা ডেরিভেটিভ হয়ে আছে। ওকে, তার মানে এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে ইন্টিগ্রেশন অফ এনি ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন অফ এনি ফাংশন হুজ ডেরিভেটিভ ইজ গিভেন,
এটার যে হয়তো কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ তোমাকে গিভেন করে দেওয়াই আছে, তাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সেম ফাংশনটা কাম ব্যাক করবে। ওকে, মানে এটা রিভার্স প্রসেস, মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ, সরি এটাকে এইভাবে লেখা যায় না, এটাকে ডিএক্স লিখতে হবে। ইন্টিগ্রেশন আর ডি, এই ব্যাপারটাতে দুটো ডি আর ইন্টিগ্রেশনকে আমি কি একদম মানে রিভার্স, যেহেতু দুটোকে কেটে দিয়ে আমি শুধুমাত্র এক্স লিখতে পারি। এটা মানে ডি আর ইন্টিগ্রেশন দুটো পুরোপুরি একজনের পুরো অপোজিট, রিভার্স। ওকে, ডি আর ইন্টিগ্রেশন এই পার্টটা। ওকে, এবার ইন্টিগ্রেশন থেকে একটা ডিএক্স বলে একটা ব্যাপার আসে। কেন আসে? এরকম সাপোজ কোনো একটা ফাংশন ডিডি এক্স অফ কিছু একটা ছিল, সাপোজ এক্স স্কোয়ার ছিল। ওকে, এর ডেরিভেটিভ করলে কি হবে? 2x হয়ে যাবে। এবার এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি ডাইরেক্ট এই ফাংশনটাকে পেয়ে যাবো, মানে এই ফাংশনে যে ডেরিভেটিভ করে এটা পেয়েছি তাহলে ডাইরেক্ট কি পেয়ে যাবো? এটা পেয়ে যাবো। তাহলে দুদিকে ইন্টিগ্রেশন করে দাও, মানে এই পার্টটা, সরি এই পার্টটাকে ইন্টিগ্রেশন করে দাও, মানে আমি 2x কে ইন্টিগ্রেশন করবো, 2x এর ইন্টিগ্রেশন। দেখো 2x এর ইন্টিগ্রেশন করলে আমি এই পার্টটা পাবো, তার মানে কি এখানে এটা dx নিয়ে আসতে হবে, এখানে তো dx টা এক্সট্রা হয়েছে। আমি কি বললাম? d আর ইন্টিগ্রেশন এই দুটো পার্ট হচ্ছে রিভার্স, তাহলে এখানে যদি x থাকে তাহলে x টাকে আমি শুধু ব্যাক পেয়ে যাবো। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন, আমি ভালো করে ফেস করে লিখছি, ddx অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2x, এটা হয় ডেরিভেটিভ করলে। ওকে, এবার আমি কি করবো? dx টাকে এই পাশে নিয়ে চলে আসি, dx স্কোয়ার ইকুয়ালস টু 2x ইন্টু dx, আমি dx টাকে এই দিকে নিয়ে চলে এলাম। এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? দেখো এখানে d আর ইন্টিগ্রেশন কি রিভার্স, তাহলে আমি এখানে কি পেয়ে যাবো? এক্স স্কোয়ার পেয়ে যাবো। কারণ এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে যা হবে সেটা হচ্ছে, এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে যা হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, যেটা আমি একটু আগে বললাম যে আমি যদি এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2x, মানে এক্স স্কোয়ারটা হচ্ছে এফ এক্স, তার ডেরিভেটিভ করলে হবে এফ ড্যাশ এক্স, হেয়ার এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 2x, মানে এফ এক্স কে, মানে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে এটা পাই, এফ এক্স কে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স পাই। এবার আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমি সেম ফাংশনটাকে ব্যাক করব। ঠিক আছে, তাহলে আমি যদি 2x কে যদি ইন্টিগ্রেট করি, 2x কে কি করে ইন্টিগ্রেট করতে হবে? 2x ইন্টু ডিএক্স করতে হবে, তবে হবে ইন্টিগ্রেশন। মানে এমনি করে লিখলে হবে না, 2x ইন্টিগ্রেশন 2x, এটা করলে ইন্টিগ্রেশন হবে না। 2x ইন্টু ডিএক্স, কার রেসপেক্টে করছি? ডিএক্স এর রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে, ওখানে যেমন নিচে ছিল ডিডি, 2x এর ইন্টিগ্রেশন করছি ডিডিএক্স অফ 2x, তাহলে 2x এর ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে? ডিএক্স এর রেসপেক্টে, মানে এক্স এর রেসপেক্টে। এখানে আমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, ডিএক্সটা এখানে মাল্টিপ্লাই ফর্মে থাকবে। ওকে, এটা কেন মাল্টিপ্লাই ফর্মে এসেছে বুঝতে পেরে গেছো এখানে? বিকজ এই পার্টটাকে ইন্টিগ্রেট করে দেখা, এই পার্টটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়ার কথা? আমার এক্স স্কোয়ার পাওয়ার কথা। বিকজ আমি এক্স স্কোয়ার ডেরিভেটিভ করে 2x পেয়েছি, তো 2x কে যদি আমি ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু এক্স, মানে এখানে ডিএক্স দিয়ে দিয়েছি, 2x দিয়ে দিয়েছি, ইন্টিগ্রেশন করে দিয়েছি, তার মানে এখানে এক্স স্কোয়ার পাবো। ও সিমিলারলি দেখো 2x ডিএক্স, এখানে দেখো এখানে ডি আর ইন্টিগ্রেশন চলে গেল, তার মানে এখানে কি এক্স স্কোয়ার পাবো। ওকে, এটার মানে এক্স স্কোয়ার, তার মানে এই পার্টটা যদি ইন্টিগ্রেট করি 2x ডিএক্স, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমরা যখন এখানে আরেকটা জিনিস একটুখানি ডিফারেন্সিয়াল থেকে, সেটা হচ্ছে এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টও অ্যারাইজ করে। লাইক সাপোজ এক্স স্কোয়ারকে আমি ডিএক্স এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করি তাহলে এখানে যা ইন্টিগ্রেশনের জন্য যা আসবে সেটা আসবে প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসে, দ্যাট ডিপেন্ডস অন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দ্যাট ডিপেন্ডস অন দ্য ইনিশিয়াল কন্ডিশন। এটা ডিপেন্ড করছে কার উপর? ডিপেন্ডস অন initial condition of the function। এই ফাংশনটার ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করছে সি এর ভ্যালু কি হবে। যে কোনো ইন্টিগ্রেশন করার পরে এটাকে আমরা প্লাস সি দিয়ে লিখব, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা একটু বাদেই আমরা বুঝতে পারবো এটা সি কে আমরা কি করে মেজার করতে পারি, বা কখন সি কে লিখতে হয় না, কখন লিখতে হয়, সেটাও আমরা দেখবো। ওকে, ইন্টিগ্রেশন তো বোঝা গেছে। এবার ইন্টিগ্রেশনের কিছু রুল দেখে নিই যে আমরা কি করে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। যেমন ওই অ্যাডিশনে যেমন রুল থাকে, যেমন হয়তো ইন্টিগ্রেশন অফ এ প্লাস বি
ডিএক্স দেওয়া আছে, যেটা এ আর বি আর বোথ আর ফাংশন অফ এক্স, তখন এরকম হবে ইন্টিগ্রেশন অফ এ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স, এই দুজনের আলাদা আলাদা ইন্টিগ্রেশন হবে। যদি সামনে মাইনাস থাকে এ মাইনাস বি ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন করতে হলে এখানে ডিএক্স ফর্ম থাকবে, বিকজ কার রেসপেক্টে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করছি, এক্স এর রেসপেক্টে, তাহলে এখানে এটা হবে ইন্টিগ্রেশন অফ এ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স। হ্যাঁ, এটা ঠিক আছে, এই ফর্মে আমরা করি সব সময়। বা যদি কোনো কিছু কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টের কিন্তু এখানে আমরা ইন্টিগ্রেশন কী হবে না হবে সেটা আমরা দেখছি। ওকে, আচ্ছা ফার্স্ট হচ্ছে আমি যদি কোনো কিছুর করি, ইন্টিগ্রেশন করি, সাপোজ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা জেনারেল ফর্মুলাটা দেখেছি। যেমন আমরা এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করলে কী ফর্মে ছিল, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে এরকম থাকবে এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখানে ছিল জাস্ট এনটা মাল্টিপ্লাই ছিল, ও পাওয়ারে ছিল এন মাইনাস ওয়ান, এখানে পাওয়ারে এন প্লাস ওয়ান হবে, এই জন্য আমার ওখানে গুলিয়ে গেছিলো, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এখানে নিচে ডিভাইডেড, সরি এখানে নিচে ডিভাইডেড হবে। ওকে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। ওকে ওকে, নাও এবার যদি আমি কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করি, যদি কোনো কিছু কনস্ট্যান্ট, যেমন ওখানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কী ছিল, জিরো ছিল, এখানে যদি আমি কোনো কিছু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ সাপোজ কনস্ট্যান্ট, সাপোজ এ ডিএক্স আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, অর এরকম থাকলো 5 ডিএক্স, তাহলে এটার অ্যান্সার কী হবে? দেখো এখানে কনস্ট্যান্টের কোনো ইন্টিগ্রেশন হবে না, দ্যাট ইজ 5কে আমি জাস্ট বাইরে, এখানে জিরো হবে না, কিন্তু 5 থেকে বাইরে বার করে দিলে তাহলে কী ফর্মে থাকবে, ডিএক্স থাকলো, ডি আর এ ইন্টিগ্রেশন উড়ে যাবে, শুধু কি এক্স, মানে ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্সই হয়, দ্যাট মিনস 5 ইন্টু এক্স, তার সঙ্গে কী থাকবে প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সব জায়গাতে আমাদের সি লিখতেই হবে। ওকে, এখানে এ ডিএক্স আছে, দ্যাট মিনস এ কে বাইরে বার করুন, বিকজ এটা ডেবিট ইন্টিগ্রেশন হবে না, বিকজ এ ইজ নট আ ফাংশন অফ এক্স। যদি এরকম হয়, এ হচ্ছে কনস্ট্যান্ট, কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তাহলে এ কে বাইরে বার করে দেবো ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, ইন্টিগ্রেশন অফ ডিডি মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সবসময় মাথায় রাখবে এক্স হবে এটা। ওকে, তাহলে এটা এ ইন্টু এক্স হয়ে যাবে প্লাস সি, সিটা কেন নিয়ে আসছি, বিকজ দিস ইজ দ্য ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দ্যাট ডিপেন্ডস অন, এটা অ্যারাইজ করবে, অবশ্যই অ্যারাইজ করবে সবসময়, এবং দ্যাট ডিপেন্ডস অন ইনিশিয়াল কন্ডিশন অফ দ্যাট ফাংশন, এই ফাংশনটার ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, তখন আমরা সিকে মেজার করতে পারবো, সি এর ভ্যালু কী হবে, সেটা আমরা কাইনেমেটিক্সে গেলে খুব ইজিলি বুঝতে হবে। এমনি ম্যাথামেটিক্সে কিন্তু আমরা এটা সব জায়গাতে আমরা কিন্তু এইভাবে ইউজ করি, প্লাস সি অবশ্যই লিখতে হবে, সি না লিখলে কিন্তু পুরো ইন্টিগ্রেশন ব্যাপারটা রং হয়ে যাবে। এবার কিছু ফাংশন দেখে নিই যে আমরা ইন্টিগ্রেশন করলে কীরকম আসবে। ওকে, সাপোজ ডিডি সরি ই টু দি পাওয়ার এক্স এর যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ফর্মেট কী করে লেখা হয়, ইন্টিগ্রেশন দিয়ে সেই ফাংশনটা ইন্টু ডিএক্স, যার রেসপেক্টে আমি ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন করবো, করলে এটা যেমনকি অ্যাজ ইট ইজ তাই থাকবে। এটা কোয়াইট সিমিলার ডেরিভেটিভের সঙ্গে, ডেরিভেটিভে যেমন ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স করলে যা হবে অ্যাজ ইট ইজ ই টু দি পাওয়ার এক্সকে কেউ চেঞ্জ করতে পারে না, অ্যাজ ইট ইজ ওটাই থাকে। সো সিমিলারলি যদি এরকম থাকে, বাট এই যদি এরকম থাকে ই টু দি পাওয়ার, যেমন ডেরিভেটিভ অফ, এটা বলা হয়নি আমার, ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি হয়, আমি যদি এক্স তাহলে হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা দেখো এখানে যা কিছু থাকবে সেটা বাইরে চলে আসবে, এখানে -2 থাকলে -2 বাইরে চলে আসবে, আর যেটি ওই ফাংশনটাই থাকবে, বাট এখানে -2 থাকলে -2 বাইরে চলে আসবে, -1 থাকলে এখানে চলে আসছে। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ই টু দি পাওয়ার মাইনাস অফ ই টু দি পাওয়ার এক্স অফ ইন্টিগ্রেশন, এটাও করলেও সেম আসবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা কিন্তু যদি এরকম থাকে ই টু দি পাওয়ার 2x, তাহলে কীরকম হবে, ডেরিভেটিভ করলে কী ছিল, ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ করলে কী ছিল, 2 ইন্টু টু দি পাওয়ার 2x, এখানে হবে ই টু দি পাওয়ার 2x থাকবে বাই 2, এখানে ডিভাইড হয়ে যাবে। ওকে, এখানে কি হয়ে যাবে, ডিভাইড। আচ্ছা, ডেরিভেটিভের আমি কম্পেয়ার করে করছি যাতে আমাদের মাথায় থাকে, তারপর ডিডি থিটা অফ, যদি সাইন থিটা করেছিলাম তো কস থিটা হয়েছিল, যদি এমন থাকে ডিডি থিটা অফ সাইন 2 থিটা, তাহলে এর ডেরিভেটিভ কত হবে, তো সাইন থিটা ডেরিভেটিভ তো কস থিটাই হবে, তো কস 2 থিটাই থাকবে, শুধু এখানে যে 2 আছে সেটা বাইরে চলে আসবে 2। তাহলে একটা জেনারেল ফর্মে যদি লিখি ডিডি থিটা অফ সাইন এ থিটা, দ্যাট মিনস এ ইন্টু কস
এ থিটা। যদি এখানে কস থাকতো তাহলে মাইনাস সাইন থিটা হয়, তো সেটা সামনে মাইনাস চলে আসবে। কিন্তু ইন্টিগ্রেশনের বেলাতে কীরকম হবে, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, এটার ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস থিটা প্লাস সি। ইন্টিগ্রেশনের সময় মাথায় রাখতে হবে সবসময় আমরা এই প্লাস সি পার্টটা লিখবই, ঠিক আছে। এখানে প্লাস সি, এখানে প্লাস সি, ওকে, এখানে প্লাস সি। নাও নাও যদি এরকম হয় যে সাইন এ থিটা যে কোনো কনস্ট্যান্ট দিয়ে, কনস্ট্যান্ট হচ্ছে এ, এটা যদি ইন্টিগ্রেশন করি দ্যাট ইজ মাইনাস কস এ থিটা ডিভাইডেড বাই এ হয়ে যাবে প্লাস সি। এখানে যেমন মাল্টিপ্লাই ছিল এটা, এখানে ডিভাইড, এবং সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাসই আসে, মাইনাস কস থিটা। সাইনের ডেরিভেটিভ করলে হয় প্লাস, কিন্তু সাইনের ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস। সিমিলারলি যদি কস থিটার ইন্টিগ্রেশন করি দ্যাট ইজ প্লাস সাইন থিটা প্লাস সি, আর যদি কস সাপোজ এ থিটার ইন্টিগ্রেশন করি দ্যাট ইজ প্লাস আসবে প্লাস সাইন এ থিটা ডিভাইডেড বাই এ প্লাস সি, এটা ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, দিলে আমরা ইন্টিগ্রেশনগুলো ইজিলি করতে পারবো। বাকি যেগুলো আছে সেগুলো যেমন ট্যান এক্স বা ট্যান থিটার ডেরিভেটিভ করলে কী ছিল সেক্স স্কোয়ার এক্স, তো আমি যদি ডাইরেক্ট সেক্স স্কোয়ার এক্সের যদি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করি তাহলে ডাইরেক্ট আসবে ট্যান এক্স প্লাস সি, এখানে একটা প্লাস সি অবশ্যই থাকবে। তো নর্মাল ইন্টিগ্রেশন করতে হলে এমনি প্লাস সি তো লিখে দেবো, কিন্তু যদি কোনো সময় ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে তখনই আমরা এটা পুট করে এই সি এর ভ্যালুটা পুট করতে পারবো, মানে সি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। এটা কাইনেমেটিক্সে আমরা করবো, এখন করছি না। আচ্ছা, ইন্টিগ্রেশন আলাদা একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি কোনো সময় যদি লিমিট দেওয়া থাকে, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। সাপোজ একটা ফাংশন চেঞ্জ হয়েছে, সাপোজ এ টু ইনিশিয়াল কন্ডিশন মানে এখান থেকে স্টার্ট হয়ে বিতে, বি হচ্ছে চেঞ্জ হয়েছে, মানে এ টু বি, মানে টাইমের কিছু চেঞ্জ হতে পারে। সাপোজ ইন্টিগ্রেশন করছি আমি এরকম 3t² প্লাস টি, এটাকে আমি ডিটি রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, কিন্তু টাইমের চেঞ্জটা সাপোজ 1 সেকেন্ড টু 3 সেকেন্ড টাইমে চেঞ্জ হয়েছে, তাহলে আমি এখানে লিখবো 1 2 3, এর জন্য আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি নর্মাল আগে ইন্টিগ্রেশন করব, তারপর আমি এই লিমিটের ব্যাপারটা বলছি। তাহলে এই 3 তো অ্যাজ ইট ইজ থাকবে, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে, মানে আমি এটাকে এভাবে লিখতে পারি 3t² ডিটি প্লাস টি ডিটি, দুটোকে আলাদা আলাদা করে ফর্মে লিখলাম। তারপরে কি করব, এটা ইন্টিগ্রেশন করব, 3 বাইরে চলে আসবে, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন টি 2 প্লাস 1 2 প্লাস 1 প্লাস এটার ইন্টিগ্রেশন করলে টি, এখানে উপরে কি আছে 1 আছে, মানে এন এর ভ্যালু 1, সো 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস সি, এটা লিখি। তো এখানে করলে 3, এখানে আসবে t³ বাই 3 প্লাস t² বাই 2 প্লাস সি। এবার দেখো এখানে লিমিট আছে, লিমিট আছে মানে একবার আমি এটার রেসপেক্টে ইন্টিগ্রেট করবো, মানে 3 ভ্যালু পুট করে, মানে টি এর ভ্যালুটা 3 তখন ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত, আবার টি এর ভ্যালু যখন 1 তখন ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত, দুটোকে এবার মাইনাস করে দেবো, মানে এখান থেকে এখানে গেছে দ্যাট ইজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি করি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি করি তাহলে টোটাল এইটার ভ্যালু আমি পেয়ে যাবো। মানে এখানে লিমিটের ব্যাপারটা এরকম রয়েছে, 1 মানে ইন্টিগ্রেশন হয়ে গেছে, আমি আর ইন্টিগ্রেশন ফর্মে আর লিখবো না, এখানে ইন্টিগ্রেশন করেছি, এখানে আমার 1 2 3 1 2 3 এরকম থাকবে। বাট যখন আমি লিমিটেড করছি, যখন ইন্টিগ্রেশন হয়ে গেল, তখন আমি এখানে বাইরে এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি 1 2 3। তো এখানে ইন্টিগ্রেশন হয়ে গেছে, শুধু টাইমের ভ্যালুটা আমাকে পুট করতে হবে, টি এর জায়গায় একবার 1 বসাবো, একবার 3 বসাবো, তো কাকে আগে বসাবো, ফাইনালটাকে আগে বসাবো, দ্যাট ইজ 3 ইন্টু 3 স্কোয়ার, টি এর ভ্যালুটাকে 3 পুট করে দিচ্ছি, প্লাস এখানে টি এর ভ্যালু 3 পুট করে দাও, 3 এখানে 3 স্কোয়ার ছিল দুটো, সরি এটা কিউব আছে, 3 এর কিউব, এটা হবে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2, দেখো সি তো কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ সি থাকবে, মাইনাস অফ, এবার 1 কে পুট করবো, মানে একবার টোটাল ব্যাপারটাতে আপার লিমিট পুট করে দেবো, মাইনাস অফ টোটাল ব্যাপারটাতে লোয়ার লিমিট পুট করবো, দ্যাট মিনস 3 ইন্টু 1 1 কিউব বাই 3 প্লাস, এখানে ব্র্যাকেটের মধ্যে থাকবে, টোটাল ব্যাপারটাতে মাইনাস থাকছে, দ্যাট ইজ 1 স্কোয়ার বাই 2 প্লাস সি। এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসবে, যদি 3 কাটবে, 3 কিউব প্লাস 3 স্কোয়ার বাই 2 প্লাস সি মাইনাস অফ
3 3 যদি আমি করি তাহলে দ্যাট ইজ 1 কিউব ম্যাট্রিক্স 1, আর এখানে প্লাস অ্যান্ড মাইনাস মাইনাস হাফ অ্যান্ড প্লাস অ্যান্ড মাইনাস সি। দেখো মাইনাস সি প্লাস সি অমিট হয়ে গেল, দ্যাট ইজ ফাইনাল অ্যান্সার ইজ টি কিউব প্লাস সরি 3 কিউব দ্যাট ইজ 27 প্লাস দ্যাট ইজ 9/2 মাইনাস 1 মাইনাস হাফ। এটা করলে যা অ্যান্সার আসবে এবার এরকম ক্যালকুলেশন করলে এই ব্যাপারটা আসে, তারপর ক্যালকুলেট করে নেবে যা ভ্যালু আসে। দেখো এখানে এটা মাথায় দেখো দেখো যে এখানে সি যেটা অমিট হয়ে গেল, এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা ছিল সেখানে আমরা ইনিশিয়াল কন্ডিশন আর ইউজ করতে হলো না। সি আপনাদের এখানে প্লাস সি আর লোয়ার লিমিটের জন্য মাইনাস সি এসেছিল, প্লাস সি মাইনাস সি কেটে অমিট হয়ে গেছে। তো সেই জন্য আমাকে আর এক্সট্রা করে সি আর এর পরে লিখতেই হবে না। যখনই আমরা ইন্টিগ্রেশন এরকম ফর্মে থাকবো যে এ টু বি চেঞ্জের জন্য x² dx কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে x³/3 a টু বি, তার জন্য আর আমাকে সি লিখতে হবে না। এবার এখানে একবার হবে b³/3 মাইনাস a³/3, দিস ইজ অ্যান্সার। বিকজ আপার লিমিটের জন্য একবার প্লাস সি আসবে, লোয়ার লিমিটের জন্য এখানে যেহেতু মাইনাস দিয়ে আমরা লিখি সেই জন্য মাইনাস সি চলে আসে, প্লাস সি মাইনাস সি অমিট হয়ে যাবে, সেই জন্য এরকম কেসের জন্য আমরা সিকে ইউজই করবো না। সেই জন্য এইটাই বলছেন যে কখন আমরা সি ইউজ করবো কখন করবো না, যখন কোনো লিমিটের কেস আসবে তখন আর সি এর দরকার নেই। এবার এখানে ইনিশিয়াল কন্ডিশন ইনক্লুডেড রয়েছে, মানে এখানে কন্ডিশন দিয়েই আমরা করছি এ টু বি, ঠিক আছে। বাট নর্মালি যখন কোনো ইন্টিগ্রেশন করবো, যখন কোনো লিমিটের কোনো গল্প নেই x²/dx, তখন আমরা x³/3 করবো প্লাস সি করবো। এই সিটা ডিপেন্ড করছে সবাই এটা একটা ওয়াই এর ফাংশন ছিল, ঠিক আছে, এখন সি এসছে। এবার সিকে ক্যালকুলেট নর্মালি যদি কিছু না থাকে তো আমরা এইভাবে ইন্টিগ্রেশন করে রেখেছি, বাট ইন ফিজিক্স আমাদের ইনিশিয়াল কন্ডিশন থাকে, ঠিক আছে। সাপোজ এরকম ছিল ভি ফাংশন অফ টি কিউব ছিল, ঠিক আছে, এটাকে আমি কি করলাম ভি টি কিউব ছিল, আচ্ছা এবার ভিকে আমি ইন্টিগ্রেট করবো, এই দুদিকে আমি যদি ইন্টিগ্রেশন করি, ভিকে ইন্টিগ্রেট করলে অ্যাকচুয়ালি কি হয় সেটা আমরা দেখবো। দেখো ভি মানে কি dx/dt, এটা তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি dx=v/dt করতে পারি, তাই তো। তার মানে এটাকে দুদিকে যদি ইন্টিগ্রেশন করি, দেখো dx এর ইন্টিগ্রেশন করলে কি হয় x হয়ে যায়, আর এটাকে ইন্টিগ্রেশন v/dt। তার মানে আমি যদি v এর ইন্টিগ্রেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পজিশন। যেমন আমরা পজিশনকে যদি ডেরিভেটিভ করি t এর রেসপেক্টে সেটা পেয়ে যাই আমরা v ভেলোসিটি, আমি কাইনেমেটিক্সের থ্রুতে বলছি। সিমিলারলি যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে যেটা পাবো সেটা পজিশন পেয়ে যাবো এবং v কে t এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা কাইনেমেটিক্সে আরও ডিটেলসে করবো, এখন জাস্ট একটুখানি বলে দিই, বিকজ আমি যদি ইনিশিয়াল কন্ডিশন ইউজ করি তাহলে সিকে কী করে আমরা ভ্যালু ক্যালকুলেট করবো সেই জন্য আমরা ইউজ করছি। সো ভি একটা ফাংশন দেওয়া আছে দ্যাট ইজ টি কিউব সাপোজ দেওয়া আছে, বা টি² দেওয়া আছে, টি² দেওয়া আছে। তা আমি এখান থেকে আমি যদি ইন্টিগ্রেশন করি দুদিকে, তার মানে এটা মানে কি ভি মানে কি ডিএক্স ডিটি, তাহলে টি কিউব। সো এখান থেকে আমি কি পেতে পারি dx=t³ × dt, সরি t³ × dt। তাহলে আমি দুদিকে যদি ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন করলে দুদিকেই আমাকে করতে হবে, দ্যাট ইজ এক্স পেয়ে যাবো এখানে, আর এখানে আসবে টি, আচ্ছা টি² ছিল, আমি বড় ফাংশন নিয়ে নিই বিকজ অলরেডি এটা বড় হয়ে যাবে, t² + 1/2 + 1 প্লাস সি, দ্যাট ইজ t³/3 প্লাস সি, এটা এসছে। এবার যদি কোথাও এরকম কন্ডিশন দেওয়া থাকে যে অ্যাট t=0-তে v=0 ছিল আর x=0 ছিল, এরকম কন্ডিশন, মানে একটা পার্টিকে ইনিশিয়াল থেকে স্টার্ট করেছিল, ঠিক আছে। তো ইনিশিয়াল থেকে যদি স্টার্ট করে তাহলে অ্যাট t=0 v ছিল 0, সরি এখানে অরিজিনে এরকম t=0-তে এখানে পার্টিকেলটা 0 থেকে রেস্ট থেকে স্টার্ট করেছিল, পজিশনও 0 ছিল আর ভেলোসিটিও 0 ছিল। আর ভেলোসিটি যদি 0 নাও থাকে আমার এখানে কোনো কাজে লাগবে না, যদি পজিশনও 0 থাকে তাহলে আমি এখানে পুট করে দেবো, তাহলে অ্যাট t=0 x=0, তাহলে t=0 পুট করে দাও, x=0 পুট করে দাও, তাহলে 0=0/3 প্লাস সি, সো c=0, তো ডাইরেক্ট ফাইনাল অ্যান্সার আসবে x=t³/3, দিস ইজ দ্য অ্যান্সার। এটা কেন নিয়ে এলাম, বিকজ ইনিশিয়াল কন্ডিশন পুট করলে সি আর কিছু থাকবে না, এই যে কন্ডিশনটা বা কনস্ট্যান্ট অবশ্যই আমাকে ইন্টিগ্রেশনে ইউজ করতেই হবে। যদি কোনো সময় ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে যদি এরকম চিট কোনো পার্ট না পাই তাহলে এটা হবে না। হয়তো হতে পারতো t=0-তে পার্টিকেলটা এখান থেকে স্টার্ট করেছে, x=2 থেকে স্টার্ট করেছিল, 2 মিটার বা 2 সেন্টিমিটার হতে পারে, তখন কিন্তু এক্স এর ভ্যালুটাতে 2 বসাতে হতো, দ্যাট মিনস
ইনিশিয়াল কন্ডিশনটা তখন এরকম হতো টি ইকালস টু জিরোতে, মানে আমি যখন টাইম স্টার্ট করেছি পার্টিকেলটা এখান থেকে স্টার্ট করেছিল, সো এক্স ইকালস টু 2, সো টি ইকালস টু 0 পুট করে দাও 3 প্লাস সি, আর এক্স ইকালস টু 2, তো সি এর ভ্যালু তখন আসবে 2, তখন ইন্টিগ্রেশনের ভ্যালুটা চলে আসবে এক্স ইকালস টু টি কিউব বাই 3 প্লাস 2 এরকম। তাই দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার, নট এটা, সরি, হ্যাঁ মানে এটা এটা আমরা ইন্টিগ্রেশনের ফাইনাল অ্যান্সার, বাট আফটার পুটিং ইনিশিয়াল ভ্যালু দেন আমার এটাও আসতে পারে, এটাও আসতে পারে, হট এভার ডিপেন্ডস অন ইনিশিয়াল কন্ডিশন। তো ইনিশিয়াল কন্ডিশন পুট করার পরে আমরা যদি সিকে অমিট করে ডাইরেক্ট লিখে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, দ্যাট মিনস ওরা ডিপেন্ড করছে ইনিশিয়াল কন্ডিশনের উপর। তাহলে সিকে আমরা ক্যালকুলেট করতে পারবো, ফিজিক্সে আমরা সিকে ক্যালকুলেট করি, ম্যাথামেটিক্সে সিকে ক্যালকুলেট করি না, ডাইরেক্ট আমরা এইভাবে লিখে দিই। কিন্তু বা ম্যাথামেটিক্সে কিছু চ্যাপ্টার আছে ডিনামিক্স চ্যাপ্টারে বা ডাইনামিক্স বা ডিনামিক্স হয়তো, তো সেখানে কিন্তু আমরা ইউজ করি সিকে ভ্যালু ক্যালকুলেট করি, বিকজ আমাদের এটাই তো আমরা ডাইনামিক্সে করছি, অ্যাকচুয়ালি কাইনেমেটিক্সে করবো আমরা, তো সেখানে কিন্তু সি এর ভ্যালুকে আমরা ক্যালকুলেট করতে হয়, তো সিকে ভ্যালু ক্যালকুলেট করে যেটা হবে দ্যাট ইজ ফাইনাল অ্যান্সার। এখানে এটাকে ইউজ করে এবার আমি ডেরিভেটিভ করে আবার ভ্যালোসিটি ফাইন্ড করতে পারি, যাবো এইটাকে ডেরিভেটিভ করে দেখবে এই জায়গাটায় পৌঁছে যাবো, এটা ঠিক আছে। মানে যদি মানে সরি এই জায়গাটা পৌঁছাবো না, ডিপেন্ড করছে ইনিশিয়াল কন্ডিশনের ওপর। এটাকে ডেরিভেটিভ করলেই কত হবে, টি 3 ইন্টু টি স্কোয়ার বাই 3 প্লাস 2 ইন্টু, হ্যাঁ এটাই পৌঁছে যাবো, বিকজ এখানে দেখো 2 এর ডেরিভেটিভ করলে কী হবে, 0 হয়ে যাবে, দ্যাট মিনস 3 3 কাটে টি স্কোয়ার, তাহলে দেখো এটাই পেয়ে যাবো। আর আমি এটাকে ডেরিভেটিভ করি তাহলেও এটা পেয়ে যাবো, ঠিক আছে। সো এই দুটোকে ডেরিভেটিভ করলে আবার সেম জায়গায় পৌঁছে যাবো। সো তার মানে initial condition C is very important, sorry, integration constant that depends on initial condition পুট করে আমরা সেই ভ্যালুকে ক্যালকুলেট করতে হয়, এবং সেটা আমরা পরে আমরা দেখবো। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদেরকে ইন্টিগ্রেশনে আরও অনেকগুলো ফাংশন আছে যেগুলো ইন্টিগ্রেশন করলে কী ভ্যালু আছে সেগুলো তোমরা বই থেকে পড়তে হবে, এবং পড়ার পরে সেগুলো আমাকে ইউজ করতে হবে, বিকজ অনেক জায়গাতে থাকবে যে ট্যান এক্সের ইন্ডিকেশন করলে কী হবে, লগ এক্সের ইন্ডিকেশন করলে কী হবে, এরকম অনেকগুলো আছে, সেগুলো বই থেকে পড়ে আমাদের মুখস্থ করতে হবে। আপাতত ফিজিক্সের জন্য এরকম কিছু জানলেই আমাদের ফিজিক্সের কাজ চলে যাবে। ম্যাথামেটিক্স থেকে প্রচুর ফাংশন আমাদের ইউজ করতে হয়। তো নর্মালি আমি একটু বলে দিই, আমার ডিডি এক্স অফ যদি লগ এক্স করি তার ডেরিভেটিভ মানে লগ এক্সের ডেরিভেটিভ করে হয় 1/x। এবার লগ যেহেতু তোমরা পড়োনি সেই জন্য আপাতত এইটুকু মাথায় রাখতে পারো এটা। আবার লগ এক্সে যদি ইন্টিগ্রেশন করি, বা মানে লগ এক্সে ইন্টিগ্রেশন করার দরকার নেই, আমি যদি এটাকে যদি উল্টে যদি এটাকে ইন্টিগ্রেশন করি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ 1/x dx, যদি কখনো এরকম জায়গা থাকে এই ব্যাপারটা আসবে, বা এরকম থাকবে ইন্টিগ্রেশন dx/x, এটা যদি ইন্টিগ্রেশন করি 1/x এ ইন্টিগ্রেশন করলে কি আসবে, লগ এক্স, এটা মাথায় রাখতে হবে প্লাস সি, বিকজ লগ এক্স এ ডেরিভেটিভ করে 1/x আছে, তার মানে 1/x এ ইন্টিগ্রেশন করলে লগ এক্স আসার কথা সেটাই আসছে প্লাস সি। ওকে, তো আজকে এই অবধি থাকলো, যদি কোনো ডাউট থাকে সেটা আমরা হোয়াটসঅ্যাপে ক্লিয়ার করবো। ওকে, বাই।